শুনছেন সবসময় বেরিপুতে পয়েন্ট হয়ে রাসেলের সাথে। আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি শুরু করতে চাই, বাবু ভাই আমাকে কয়েকদিন আগে ফোন করেছিলেন এবং বলছিলেন যে একটা চমৎকার ঘটনা তিনি পেয়েছেন। সেই ঘটনাটা দিয়ে আমি আজকের ভূত এফএমটা শুরু করতে চাই। তো শুরুতেই আমরা যাচ্ছি বাবু ভাইয়ের কাছে। ভাই, এই ঘটনাটি আমি সেদিকে শুনেছিলাম, আমার বেশ ভালো লেগেছে এবং আমি এর জন্য চাচ্ছিলাম আপনার শেয়ার করতে কাহিনীটা। এই কাহিনীটা হচ্ছে অসীমের কাহিনী। পুরো নাম অসীম সাহা। এটা হচ্ছে আপনার ঢাকার উত্তর অঞ্চলে যেখানে এখন বন্যা হচ্ছে এই একটা এলাকার কাহিনী। তো যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনা হচ্ছে যে অসীম সাহা ওরা যেখানে থাকতো ওই গ্রামটা হচ্ছে প্রধানত মানে হিন্দু প্রধান গ্রাম। বেশিরভাগ মানুষ সনাতন ধর্মাবলম্বী। আচ্ছা, যে ওখানে থাকতো এবং ওরা মোটামুটি বেশ শান্তিপ্রিয় একটা অঞ্চল ছিল। সেখানে মানুষের মধ্যে খুব ভালো একটা হারমোনি বিরাজ করত। তো যাই হোক, এরকম একটা অঞ্চলে একবার একটা মানে ঝগড়াঝাটি হয় একটা মানুষের মধ্যে আর কি। দুজন মানুষের মধ্যে কিছু মানুষের প্রবলেম হয়, তো সেখানে একজনকে কেউ মেরে ফেলে আর কি। আচ্ছা, এবং বেশ পিটিয়ে মেরে ফেলে আর কি। তো মেরে ফেলার পর যাকে মারা হয় তার পরিবারের তেমন কোনো মেম্বার ছিল না সেখানে, ঠিক আছে? এবং আপনার সে বেশ মানে অনাথ টাইপের একজন মানুষ। আচ্ছা, তো তার মানে দাহ বা তাকে সৎকার কে করবে এটা নিয়ে বেশ আলোচনা হয় কিছু মানুষের মধ্যে। তো লাস্টে অসীম হচ্ছে তাদের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে একজন হয়, যে বলে যে ঠিক আছে আমি এটাই করব। তো এই বাদ বিবাদের মধ্যে রাসেল ভাই সন্ধ্যা হয়ে যায় আর কি। তো সন্ধ্যা হয়ে যায় এবং রাতের বেলা এরকম দাহ করা এগুলো অনেক কঠিন একটা জিনিস, এরকম জিনিস হয় না সাধারণত। তো যখন অসীম দায়িত্ব পায়, সে আরো কিছু মানুষকে অ্যারেঞ্জ করার চেষ্টা করে যাদেরকে নিয়ে সে কাজটা করবে, এবং সেখান থেকে শ্মশানঘাটটা বেশ দূরত্বে ছিল আর কি, মানে ডিস্টেন্সটা বেশ ভালোই ছিল। তো সে খুঁজে খুঁজে মানুষ পাচ্ছে না, খুব চিন্তিত যে আমি কিভাবে নিয়ে যাব, এবং অন্যান্য যে রিচুয়াল গুলা মানে পরিষ্কার করা, তাকে ই করা, এগুলো কেমনে করবো, কাঠের বন্দোবস্ত আর অনেক কিছু আছে। তো সব মিলে সে লাস্টে তার সাথে দুজন মানুষ পায় যারা মানে এই ব্যাপারটা তাকে হেল্প করতে রাজি হয়, কিন্তু তাদের শর্ত থাকে যে আমরা তোমার সাথে লাশটা নিয়ে যাব এবং ওখানে শ্মশানঘাটে নিয়ে এরপর আমরা দায়িত্ব পালন করতে পারবো না, আমরা চলে আসবো, এবং তারপরের কাহিনীগুলো আমরা হয়তো এখানে চেষ্টা করবো কি করতে। তো যাই হোক, তো সমস্যা হয়ে যায়, একটা ডেড বডি ক্যারি করতে কিন্তু রাসেল ভাই মিনিমাম 4 জন মানুষ প্রয়োজন হয় নিয়ে যাওয়ার জন্য। সেটা কিন্তু 3 জনের কাজ, খুব কঠিন একটা ব্যাপার। তো তারা যেটা করে, একটা আপনার মাছার মতো তৈরি করে 3 পাশে বাঁশ দিয়ে, এবং একজন সামনে থাকে, পেছনে 2 জন, এইভাবে করে তারা বডিটাকে ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তো নিয়ে যাচ্ছে, এর মধ্যে আবহাওয়া বেশ খারাপ হয়ে যায় আর কি। হালকা হালকা টিপ 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 বৃষ্টি পড়া শুরু হয়, মানে হয়ে গেছে, মানে আপনার মেঘ করে হালকা হালকা টিপ টিপ বৃষ্টি পড়তেছে। রাস্তা খুব বন্ধু এবং বেশ কষ্টকর হয়ে যাচ্ছে জিনিসটা ওখানে নিয়ে যাওয়া। ওদের কাছে মনে হচ্ছে যে লাশটাও বেশ ভারী, এবং সবাই কমপ্লেন করছে, এবং কোনো কারণে বাকি যে 2 জন ছিল ওদের মধ্যে লাশ ক্যারি করছে, তারা বেশ ভয় পায়। তো ভয় পাওয়ার কারণটা হচ্ছে তাদের মধ্যে একটা কুসংস্কার বা কিছু একটা মানে সবসময় থাকে যে সন্ধ্যার সময় এরকম লাশ ওখানে নিয়ে যাওয়াটা খুব খারাপ, এবং শ্মশান ঘাটে নাকি অনেক এরকম কাহিনী প্রচলিত আছে, ভয়ের, মানুষ ভয় পায় এবং অনেক কিছু। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা যে শ্মশান ঘাটে পৌঁছায়, তো যখন শ্মশান ঘাটে পৌঁছায় তো যে দেখে যে ওখানে তো কোনো কেউ নাই এমনি, এবং ওখানে নর্মালি একজন ব্যক্তি থাকে যে নাকি মোটামুটি ওখানে একটা ঘর করে এগুলো দেখাশোনা করে সাইড দিয়ে। ওই লোককে খুঁজেও তারা পায় না এখানে, ওই লোকও সেখানে নাই। এর মধ্যে বৃষ্টি মোটামুটি ভালোই হচ্ছে, বৃষ্টি বেড়ে গিয়েছে, এবং ওই লোক যে থাকে যে ঘরটাতে সেটারও কোনো শেড নাই আসলে ভাই, সামনে কোনো টিন শেড বা কিছু একটা থাকে সেরকমও কিছু নেই। তো অসীম খুব প্রবলেম পড়ে গেল লাশ নিয়ে, আর বাকি 2 জন বললো আমরা থাকবোই না। তারা খুবই মানে তার সাথে করে মানে চলে যায় আর কি এখান থেকে। সে দেখে যে তারা চলে গেল, যে দৌড় দিল, এবং তাদের আর পিছনে ডেকেও সে ফিরাইতে পারলো না। এবং তারা তাকে বলে গেছে যে আমরা যে তোমার জন্য অন্য ব্যবস্থা করবো, কি কাঠ টাট কি কি লাগে, কি কি অন্যান্য যা যা লাগে সেগুলো ব্যবস্থা করে দিচ্ছি, বাট এখানে আমরা থাকবো না, রাত্রে কেউ নাই। তো অসীম এটাতে বেশ মানে আপনার চাপের সম্মুখীন হয়ে যায়, মানসিক চাপ,
একটা লাশ নিয়ে বসে আছে, বৃষ্টি হচ্ছে এবং সেই আপনার কোনো শেড পাচ্ছে না সেটাকে রাখার জন্য, এবং যে একটা কাপড় টাপড় দিয়ে পেঁচাই দিয়েছিল সেটাও ভিজে গেছে, লাশটা অলরেডি ভিজে গেছে। তো সে একটা লাশ নিয়ে বসে থেকে খুব ভয় পায় রাসেল ভাই। তো এক সময় সে যেটাকে করে, ওই ঘরটার একদম কাছে নিয়ে সে মনে করে যে আমি ঘরটাকে ঢোকার ব্যবস্থা করি, দেখি কিছু করা যায় কিনা। তো গেটটাকে চাপ দেয়, দেখে যে গেটটা খুলে গেছে, ভেতরে ঘর, এবং সে মানুষ আসে, দেখে ও ভেতরে ঢুকে যে দেখে ওখানে কোনো মানুষ নাই, মানুষ থাকার কথা ছিল একজন, তাকে এমনিও খুঁজে পায়নি, সে মানুষও নাই, এবং ঘরটার মধ্যে কেউ থাকে সেরকম অবস্থাও না, সেরকম কোনো কিছু মানে সেরকম মানুষ থাকলে একটা বিছানা বালিশ কিছু একটা থাকে, কিছুই নাই ঘরটার ভেতরে। তো সে ওই লাশটাকে নেয়, নিয়ে ওই ঘরের মধ্যে রাখে, রেখে সে চুপচাপ বসে থাকে ঘরের মধ্যে। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির তোড় বাড়তেছে আস্তে আস্তে। এখন সে মনে করে যে এখন কি করব, কোনো মতান্তর নাই, এমন যে তার কাছে যে কিছু খাবার দাবারও আছে সেরকমও না। তো বেশি বসে আছে, এক সময় তার একটা ঝিমুনির মতো লাগে। তো ঝিমুনির মতো যখন লাগে তখন সে হঠাৎ করে দেখে যে কি জানি কাঁদতেছে, খুব গলায় কাঁদতেছে, মানে আপনার মানে করুণ স্বরে একটা কান্নার শব্দ শুনে ও ধর্মর করে উঠে বসার পরে দেখে যে কান্নার শব্দটা ঘরের কোণা থেকে আসতেছে। এখন কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। তো ওর কাছে একটা ম্যাচ ছিল, সেই ম্যাচ বের করে ম্যাচ জ্বালার পর দেখে যে কিছুই নাই, ওই কোণার মধ্যে ইটা বসে গেছে, মানে ওই যে জিনিসটা শুয়ে আছে, লাশটা যে পড়ে আছে লাশটাই, কিন্তু কোনো কিছুই নাই। তো ম্যাচটা একসময় নিভে যায়। তো আবার অনেকক্ষণ কান খাড়া করে থাকে, দেখে আবার শব্দ নাই কোনো, আবার অনেকক্ষণ বসে থাকে, আবার কিছুক্ষণ পর আপনার সেই একটা করুণ কান্নার মতো শব্দ হয়। তো এইবার সে ম্যাচটা জ্বালতেই তার কাছে মনে হচ্ছে যে লাশটা যেভাবে ছিল তার থেকে একটু নড়ে গেছে, মানে লাশটা যেই অবস্থায় ছিল তার থেকে একটু নড়ে আছে। আচ্ছা। তো ওর মধ্যে বিশাল মানে একটা ধাক্কা খায়, ভয় পেয়ে যায়, এবং তার যে ঘরের গেটটা লাগানো ছিল, গেটটা ভেজানো ছিল, সেটা খুলে গেছে, মানে বেশ ফাঁক হয়ে আছে। তো একটা ভয় পায় যে ওই অঞ্চলে মানে যদি কোনো শিয়াল বা কিছু লাশের গন্ধ পেয়ে যদি ওখানে চলে আসে, সেটারও একটা ভয় থাকে। তো সে উঠে যায়, একটা ম্যাচ তো বেশিক্ষণ আর থাকে না, সে উঠে যায়, উঠে আপনার গেটের কাছে যায়, হেঁটে যে গেটের মধ্যে দেখে কেউ নাই, বৃষ্টি হচ্ছে সেরকম। তো হঠাৎ করে সে একটা মানে পিছনে কি একটা ফিল হয়, ফিল যখন হয় সে হঠাৎ করে ঘুরে দেখে যে লাশটা উঠে বসে আছে, মানে লাশটা একদম উঠে বসছে যেরকম হয়, এবং সেই লাশটা তাকে বলতেছে এখানে, আমাকে যে পিটিয়ে মারলো তোরা প্রতিবাদ করলি না, এটা কোনো কথা করলি, আজকে আমি কষ্ট করতেছি, পানিতে ভিজে কষ্ট করতেছি। এটা শুনে রাসেল ভাই সে ঝেড়ে দৌড় দেয় ওখান থেকে, সে এখন দাঁড়াইতে পারে না, দাঁড়াইতে যে সে একদম মাটির মধ্যে পড়ে যায়, আবার উঠে দৌড়ায় গ্রামের রাস্তা দিয়ে ভিজতে সে ওখানে, আর সেই লাশের কথা তার মনে থাকে না। সে গ্রামে আসে, অন্ধকার রাস্তা ওরকম করে আসতেছে। আসার পর সে যখন নাকি তার নিজের মানে বাসার কাছাকাছি চলে আসছে, সেখানে যে দেখে যে রাস্তার পাশে একটা অংশে এরকম একটা উবু হওয়া মানে মানুষ উবু হয়ে বসে আছে। তো ও যে বৃষ্টির মধ্যে উবু হয়ে কে বসে আছে, তো সামনে যে ডাক দেয়, কে বলে ডাক দেয়। তো ওই যে উবু হয়ে বসে আছে সে উঠে তাকানোর পরও দেখে যে যেই লাশটাকে সে নিয়ে গেছে সেই লাশটাই, মানে সেই যেই যার সৎকার হবে সে ওইখানে বসে আছে। তো এটা দেখে আর ওর কিছুই মনে নেই আসল ভাই, ও বেহুশ হয়ে যায়, এবং ওইখানে কিভাবে পড়েছিল পরদিন ওকে গ্রামের মানুষজন আবিষ্কার করে, অনেক জ্বর নিয়ে, গায়ে অনেক ইট, এই অবস্থায়। তো তখন হুশ ফিরে বলে যে এরকম ঘটনা আমার সাথে ঘটেছে, এবং গ্রামের মানুষ ওইখানে যখন যায় আবার যে শ্মশান ঘাটে পরদিন, যারা নাকি এটা সৎকারের ছিল বা করবে বলছিল, তারা যে কিন্তু ওই লাশটাকে আর পায় না, এই রাসেল ভাই, যে দেখে যে ওই লাশটা ওখানে নাই। আচ্ছা। এবং লাশটার কোনো হদিশও তারা আর কখনোই পায়নি। আচ্ছা, এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ ভাই। আমরা পরবর্তী ঘটনা যাবো, আমরা একটা ইমেল পড়বো। আমরা চলে যাব এখন আমাদের ঘটনায়, তারপর আবারও ফিরে আসবো আপনাদের কাছে তাদের SMS নিয়ে। একটা ঘটনা যাচ্ছে। তো যিনি লিখেছেন তার নাম আপনারা জানেন, এর আগেও তিনি ঘটনা পাঠিয়েছেন, তার নাম সাদমান সাকিব, এবং তিনি বলেছেন যে প্রথমে আমার সালাম, আশা করি ভালো আছেন। আজ অনেকদিন পর ভূত এফএমের জন্য একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনাটা আমার এক ফ্রেন্ড আমাকে দিয়েছে এবং বিশেষভাবে মেনশন করে দিতে বলেছে যে ভূত এফএমের ফ্যান। যদিও আমার ফ্রেন্ড বাংলা বুঝে না, বাট আমি ওকে শোয়ের ইনসিডেন্ট গুলো ইংলিশ করে বলি। তো জানেন আপনারা যে সাদমান মালয়েশিয়া থেকে আমাদেরকে এটা লিখেছেন। And for this incident, thanks to my friend Amin, who is from Sudan.
Thank you very much, Amin. We love you and thanks for your story. And I think যে next time we'll get more. তো এখন যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। ইনসিডেন্টে যে প্লেস, স্ট্রিট অ্যান্ড লোকেশনের কথা বলা হয়েছে তা আমি এখানে মেনশন করব না কিছু কারণে। অ্যান্ড মেনশন লোকেশনটা কয়েকদিন আগেও গুগল ম্যাপে ছিল, বাট নাও এটা দেখা যায় না। সো আমি কয়েকদিন আগের ম্যাপে পিকটা আমি অর্থাৎ ইমেজটা আমি অ্যাড করে দিলাম, বাট প্লেসটার নামটা ব্ল্যাক করে। ঘটনাটা আমার ফ্রেন্ড আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই লিখছি। আমি আমিন, সুদান থেকে মালয়েশিয়া এসেছি 2014 শেষের দিকে। এসেই আমি আমার ইউনিভার্সিটির হোস্টেলে উঠি অ্যান্ড ওখানেই থাকি 2 years। এন্ড অফ 2016 আমার ভাইয়া জানায় যে সে মালয়েশিয়াতে আসবে অ্যান্ড এখানেই থাকবে। সো নাও আমাদের জন্য একটা বাসা দেখতে হবে। আমি এটা শুনে অনলাইনে বাসা দেখতে শুরু করি। এই প্রথম মালয়েশিয়ায় বাসা খুঁজছি, সো এক্সপেরিয়েন্সই নেই। তাই ফ্রেন্ডদের কাছ থেকে হাউস রেন্টের কিছু ওয়েবসাইট কালেক্ট করলাম এন্ড অনেক বাসা দেখছিলাম এন্ড সব হাউস রেন্টে অ্যাডভার্টাইজমেন্ট ছিল। এই কন্ট্যাক্ট পার্সনে এজেন্টের নাম দেওয়া থাকতো এবং উইচ ইজ উইথ কন্ট্যাক্ট নাম্বার। সো বুঝে গেলাম যে মালয়েশিয়াতে হাউস রেন্ট করতে হলে এজেন্টদের সাথে কন্ট্যাক্ট করতে হয়। এর সাথে বিভিন্ন হাউসের রেন্ট সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। যাই হোক, অনেক খুঁজতে খুঁজতে কোনো এক সাইটের একদম শেষ দিকে একটা হাউস অ্যাডভার্টাইজমেন্টের বেশ চোখে পড়ে আমার। অ্যাডভার্টাইজমেন্টটা অদ্ভুত। এখানে জাস্ট লোকেশন লেখা ছিল, স্ট্রিট অ্যাড্রেস দেয়া ছিল, বাট কোনো এজেন্টের নাম সেখানে ছিল না, কোনো ফোন নাম্বার নেই। আমি মেবি ওই অ্যাডভার্টাইজমেন্টের আগে আরো 500 অ্যাডভার্টাইজমেন্ট দেখে ফেলেছি, বাট ওটাই প্রথম যেটায় কোনো এজেন্টের ইনফরমেশন নেই। আমি সাথে সাথে অ্যাড্রেসটা নিয়ে গুগল ম্যাপে চেক করলাম, জিপিএস এ অ্যাড্রেসটা সেট করে ওই জায়গায় চলে গেলাম। ওহ, একটা কথা বলতে ভুলে গেছি। বাসার যেটার অ্যাডভার্টাইজমেন্ট দেয়া ছিল সেটার কোনো পিকচারও ছিল না, বাট ডিটেলসে লেখা ছিল যে ওটা একটা ডুপ্লেক্স বাংলো, রেন্ট 600 RM পার মান্থ। আমি রেন্টটা দেখেই আরো অবাক হই, কারণ 600 RM এটাতে এই টাকায় বাংলোটাও KL এর একদম আশেপাশের লোকেশনে পাওয়া, এটা একটা স্বপ্নের মতো ব্যাপার বলে ভাবা যায়। বলে রাখা ভালো যে ওই লোকেশনটা হলো KL এর পাশে একটা সিটি, শাহ আলম নামে একটা সিটি, ওই সিটিতে। এবং ওখানে এমন ডুপ্লেক্সের রেন্ট হয় মিনিমাম 1500 RM। যাই হোক, সব মিলে অনেক বেশি কিউরিয়াস হয়ে গেলাম আমি, এবং সাথে সাথে বের হয়ে পড়ি আমার কার নিয়ে এবং কারে জিপিএস সেট করে লোকেশনে চলে যাই। এবার আমি আরো বেশি অবাক হই। মেনশন করা স্ট্রিটে পৌঁছেই দেখি যে হোল স্ট্রিটে অনলি একটা বাংলো, ওটার পেছনে শুধুই জঙ্গল, বাট হোল স্ট্রিটে একটাই বাংলো কেন? কোনো অ্যাপার্টমেন্ট, কোনো বাসা নেই। আমি ওখানে পৌঁছেই বিকেল 5টার দিকে পৌঁছাই এবং বাংলো থেকে একটু বাইরে ওই স্ট্রিটের এন্ট্রান্সে আমি আমার কারটা পার্ক করি। কোনো একটা অদ্ভুত কারণে আমি আমার কারটা স্ট্রিটের ভেতর নিতে পারছিলাম না, যেন কোনো একটা ইনভিজিবল ওয়াল বারবার আমাকে সামনে যেতে বাধা দিচ্ছিল। যাই হোক, কার থেকে নেমে হেঁটে হেঁটে চলে যাই। বাংলোটা বেশ পুরনো, লাইক অনেক আগের স্ট্রাকচার। দেখে মনে হচ্ছিল অলমোস্ট 50 years পুরনো একটা বাংলো। বলে রাখা ভালো যে শাহ আলম বেশ ডেভেলপড এরিয়া অ্যান্ড ওখানে সব বাংলো বেশ মডার্ন। সেখানে একটা এমন ওল্ড বাংলো একটু অবাক করলেও আমি ভাবি যে মেবি এটা রিজন এত কম রেন্টের। পুরনো হলেও কেন জানি অনেক অ্যাট্রাকটিভ একটা বাংলোটা। ডোর নক করলাম। কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পর একজন লোক ডোর খুলে জিজ্ঞেস করলো কি চাই। আমি বললাম যে আমি ইন্টারনেটে অ্যাডভার্টাইজমেন্ট দেখে এসেছি,
রেন্ট নেয়ার জন্য। লোকটা অদ্ভুত ভাবে তাকিয়ে বললেন, ইন্টারনেট? তার ফেস দেখে মনে হলো সে ইন্টারনেট ওয়ার্ডটাই ফার্স্ট টাইম শুনল। আমি ভেবে নিলাম হয়তো না জেনে, হয়তো জানে না উনি, অন্য কেউ হয়তো অ্যাডটা দিয়েছে। যাই হোক, আমি এরপর ভেতরে গেলাম। ভেতরে ঢুকেই আমার মনে হলো আমি অন্য কোনো দুনিয়ায় চলে এসেছি। একদম সাইলেন্ট, খুব ঠান্ডা। অ্যান্ড মালয়েশিয়াতে ইউজুয়ালি এভরি ডে বৃষ্টি হয়, বাট বৃষ্টি না হলে সেদিন বেশ গরম ওয়েদার, অ্যান্ড ওই দিন কোনো বৃষ্টি ছিল না। বাট বাসার ভেতরে অনেক ঠান্ডা। ও, হয়তো মেবি এসি চলছে, সো হতেই পারে। আমি ঢুকতেই দেখি সুন্দর করে সাজানো একটা ড্রয়িং রুম। বাট সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ফার্নিচার গুলো ওই বাংলোর মতো 50 বছরের পুরনো হবে। কোনো টিভি নেই, একটা ফোন আছে টেবিলে, বাট ফোনটা অ্যানালগ, ওল্ড অ্যানালগ ডায়াল ফোন। কেন জানি এবার আমার একটু ভয় লাগতে শুরু করলো। আমি আসলে কোথায় আসলাম? আমি ওই লোকটাকে জিজ্ঞেস করি যে বাসায় কেউ নেই। সে কোনো রিপ্লাই দেয় না। সে আমাকে জাস্ট একটা চেয়ার দেখিয়ে বলে, ওটায় বসেন। এটা বলেই সে ভেতরে চলে যায়। সে ভেতরে যাওয়ার পর একটা মহিলার আওয়াজ ভেসে আসে আমার কানে। ভেতরে কেউ একজন বেশ কাঁদছে, করুণ সেই কান্নার সুর। আমি চেয়ার থেকে উঠে এদিক ওদিক ঘুরে বাসাটা দেখতে থাকি এবং ভাবি এই বাসাটা রেন্ট নেওয়াটা ঠিক হবে কি। কেন জানি নেগেটিভ ফিলিংস আসছে আমার বাসার ভেতরে। ঠিক তখনই আমি আবিষ্কার করি যে বাসার কোনো এসি নেই। এত ঠান্ডা কেন? কান্নার আওয়াজটা যেন আরো শার্প হতে শুরু করলো। আমি এবার একটু জোরেই বলি, স্যার, ওয়্যার আর ইউ? ক্যান ইউ প্লিজ কাম আউট? ভেতর থেকে কোনো রিপ্লাই আসে না, শুধু কান্নার আওয়াজ আসতে থাকে। আমি দেখতে পাই ড্রয়িং রুমের সাথে কানেক্টেড একটা করিডোরে 3টা রুমের ডোর। ওই 3টার ফার্স্ট ডোর থেকে ওই কান্নার আওয়াজটা আসছে। করিডোরটা বেশ অন্ধকার। আমি প্রথমে চিন্তা করি যে বাসাটা রেন্ট না নেব না, চলে যাই। মেইন ডোরের কাছে গিয়ে আবিষ্কার করি যে মেইন ডোরটা লকড, কোনোভাবেই খুলছে না। এবার ঘটনা আমার জন্য বেশ ভয়ের হয়ে যায়। রিস্ট ওয়াচে দেখি অলরেডি 7টা বেজে গেছে। আমি তো বুঝলাম না কখন কিভাবে 2 ঘন্টা চলে গেল। বাসার ভেতরে এবার আস্তে আস্তে আরো অনেক সাউন্ড হতে শুরু করলো। সাথে ওই কান্নার আওয়াজ তো আছেই। এবার সাউন্ডটা পেলাম যেন কেউ হাঁটছে, কেউ কথা বলছে। মনে হচ্ছে আমার আশেপাশে অনেক মানুষ আছে, বাট কাউকে দেখা যাচ্ছে না। আমি সাহস করে ওই কান্নার আওয়াজটা এবং ওই কান্নার আওয়াজ আসা রুমেরটার দিকে গেলাম, কারণ ওই লোকটা ওই দিকেই গিয়েছিল। রুমটার কাছে গিয়ে দৌড়টা খুলতেই ভেতরে যা দেখতে পেলাম সেটা মেবি কখনো আমি আমার নাইটমেয়ারেও চিন্তা করিনি, ওয়ার্স্ট নাইটমেয়ারেও আমি চিন্তা করিনি। আমি দেখলাম একটা মহিলা ফ্লোরের উপরে পড়ে আছে, খুব করুণ ভাবে কাঁদছে। তার বডির মানে বিভিন্ন মানে মানে তার বডি আছে ওয়েস্ট পর্যন্ত আছে এবং ওয়েস্ট থেকে বাকিটা নেই। অনেক রক্ত পড়ছে কাটা জায়গা থেকে। পাশে ওই লোকটা যে আমাকে ডোর খুলে দিয়েছিল, সে বসে বসে কিছু খাচ্ছে। আমার বুঝতে বাকি রইল না যে সে ওই মেয়েটিকে খাচ্ছে। আমি তখন এতটাই ভয় পেয়ে যাই যে ভয়ে মুভ করতে পারছিলাম না পর্যন্ত, আবার বুঝতেও পারছিলাম না এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক না। বলে রাখা ভালো, আমি সুদানে কয়েকবার জিনও দেখেছি, তাই একটু সাহস নিয়ে ভেতরে
মানে জাস্ট ওখান থেকে কোনো মতে দৌড়ে আমি মেন ডোরের কাছে আসলাম। পকেট থেকে সেলফোনটা বের করে দেখি চার্জ নেই, এবং কোনো ফোনে কেন সেটাও বুঝলাম না, কারণ ফোনে ফুল চার্জ ছিল। আমি ডোর ধাক্কাতে থাকি, বাট বুঝতে পারি এভাবে এটা খুলবে না। মনে হচ্ছিল যেন আজ আমার লাইফে মেবি এখানে শেষ। কিন্তু কিভাবে যেন হঠাৎ করেই ডোরটা খুলে গেল। আমি ডোরটা থেকে বের হতেই দেখি, হে কি, আমি তো একটা জঙ্গলের ভেতরে। রিস্ট ওয়াচ দেখি তখন রাত 11টা বাজে। অন্ধকার জঙ্গলের ভেতরে আমি শুনতে পাচ্ছি অনেক মানুষের চিৎকার, এবং তারা চিৎকার করে কাঁদছে, ঠিক যেমনটি মহিলা কাঁদছিল। আমি খুব বেশি সাহস করে দোয়া পড়তে পড়তে একটু সামনে এগিয়ে যাই এবং জঙ্গলের বেদ থেকে বের হওয়ার জন্য সামনে যেতে থাকি, এবং দেখতে পাই সামনে অনেক লাশ পড়ে আছে। সব লাশই করুণভাবে কাঁদছে, সবার বডি বেশ কিছু পার্ট যেন খেয়ে ফেলা হয়েছে। আমি এরপর দেখি একটু সামনেই একটা লাশ, যেটা আমার দিকে তাকিয়ে আছে। আরেকটু খেয়াল করে দেখি ওটা আমার মতোই দেখতে একটা লাশ, ওটার হাফ বডি নেই। এটা আমি ওখানেই দেখে সেন্সলেস হয়ে যাই। আমি জানি না এরপর কি হয়েছে, বাট আমি পরদিন নিজেকে একটা বাসায় আবিষ্কার করি। উঠেই বাসার এক বেশ এইজেড মহিলাকে দেখতে পাই এবং তাকে জিজ্ঞেস করি যে এটা কোথায়। উনি বলেন, আমার ছেলে ভেতরে তোমাকে পাশের জঙ্গলে পড়ে থাকতে দেখতে পেয়ে নিয়ে এসেছে। আমি এরপর লাফ দিয়ে উঠে ডোর খুলে দেখি, আরে পাশের ওই রাস্তা তো সম্পূর্ণ একটা জঙ্গল, আর আমার কারটা জঙ্গলের বাইরে পার্ক করা। এবার বুঝতে পারি কেন কারটা ঢুকছে না, বাট দেন ওই বাড়িটা কোথায়, অ্যান্ড এটা জঙ্গল হলো কিভাবে? এইসব কোশ্চেনের অ্যান্সার জানতে চাই ওনার কাছে। উনি বললেন যে উনি এখানে অলমোস্ট 50 ইয়ার্স ধরে থাকেন ওই জঙ্গলে। ওখানে 25 থেকে 30 বছর আগে একটা বাসা ছিল, এবং ওই বাসাতে এখানকার রেস্ট হাউস ছিল সেটা, এবং প্রাইভেট রেস্ট হাউস। ওই রেস্ট হাউসের ওনার ছিলেন একজন ক্যানিবল, এবং তিনি হচ্ছেন ওই তো মানুষ খান আর কি। রেস্ট হাউসের গেস্টরা মোস্টলি ছিল তার ভিকটিম, অ্যান্ড আমি কথাগুলো শুনছি আর মনে হচ্ছে এবং মনে করার ট্রাই করছি কাল রাতে আমার সাথে কি কি হয়েছে, কারণ আমি এতটাই শক যে আমি সব ক্লিয়ারলি মনে করতে পারছিলাম না। যাই হোক, দেন আরো জানতে পারি যে ওই বাড়িতে কিছুদিন পর কিছু লোকাল তামিলরা এসে বাড়িটা ভেঙে ফেলে, অ্যান্ড ওইখানে ওদেরকে পিটিয়ে মেরে ফেলে। এরপর থেকে ওই প্লেসটা অ্যাবান্ডেন্ট, অ্যান্ড বাট অনেকেই মাঝে মাঝে সেই হাউসটা রেন্টের অ্যাডভাইজমেন্ট দেখে ওখানে আসে। তাদের অনেকে ওখানে হার্ট অ্যাটাক করে মারাও গেছে, যাদের লাশ পরদিন জঙ্গলে পাওয়া যায়। আমার বুঝতে বাকি থাকে না যে কাল রাতেও ওই সব কান্নার আওয়াজ এবং সেই সব মানুষদেরই আমি দেখেছিলাম, এবং বাসার মহিলা আর তার ছেলে আসেন। আমি তাদেরকে থ্যাঙ্কস দেই আমাকে সেভ করার জন্য, এন্ড বলি যে ওনার মার কাছ থেকে সব শুনেছি। উনি যেন আকাশ থেকে পড়লেন। আমাকে বলেন, আমার মা তো মারা গেছেন অলমোস্ট 25 ইয়ার্স আগে। আমি তখন মিলাতে পারি না যে ওই বাসায় যে মহিলার কান্নার আওয়াজ শুনছিলাম, যাকে আমি অমন ভাবে ফ্লোরে পড়ে থাকতে দেখেছিলাম, সে আর কেউ নয়, এই লোকটার মা, যিনি আমার সাথে একটু আগেই কথা বলছিলেন। এইসব ঘটনার পর বেশ কিছুদিন আমি অনেক সিক ছিলাম, এতটাই যে আমি একটা সেমিস্টার ড্রপ করে দেই। এই ছিল আমার ঘটনা। ভাইয়া, এই ঘটনাটা আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনার পর আমি ওই স্ট্রিটটাতে গুগল করে দেখেছি, যদিও অ্যাডভার্টাইজমেন্টটা খুঁজে পাইনি, বাট লোকেশনটা গুগল ম্যাপে দেখা যেত, অ্যান্ড গুগল ম্যাপের আশ্চর্যজনক ভাবে একটা স্ট্রিটে একটা হাউস শো করতো, যেটা আমি দেখেছি। বাট ওই বাড়িটা যখন ভেঙে ফেলা হয় তখন গুগল ম্যাপও ছিল না। রিসেন্টলি অনেক ইনসিডেন্টের পর মালয়েশিয়ার গভর্নমেন্ট ওটাকে ফেক অ্যাড্রেস বলে
সব ঘটনা হাইড করে গুগল ম্যাপ থেকে অ্যাড্রেসটা মুছে ফেলে। তারপরও আমি ওই লোকেশনে গিয়েছিলাম, এন্ড ওখানে এখন শুধুমাত্র জঙ্গল। যেই লোক আমার ফ্রেন্ড আমরা আগে সেভ করেছিল তার সাথেও আমি কথা বলে এসেছি। সো ভাইয়া, ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন, অনেক বেশি খুশি হব। এন্ড ডিয়ার লিসনার্স, কোথাও হাউস রেন্ট নিতে গেলে অবশ্যই একটু বুঝে দেখবেন। অলওয়েজ উইথ ভূত এফএম, লাভ, সালমান। তো এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটা আমরা পড়লাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমাদের এখানে ফারনান অনেকদিন পরে এসছেন। তো ফারনান, কেমন আছেন আপনি? একটু যদি বলতেন আমাদেরকে। এবং ফারনান অনেকদিন পর, ফারনান কতদিন পর আসছেন আপনি, এটা আমাকে একটু বলেন আগে। জি ভাই, আমি আসলে অনেকদিন পরে আসছি। আমি লাস্ট এসেছিলাম ফেব্রুয়ারিতে। জি। তো নাও এখন অগস্ট অলরেডি। তো অনেকদিন পরে আসলে ভূতে ফেমে আসা হলো। আর মানে আসলে ভূতে ফেমের স্মৃতি তো কখনো ভোলার না। মানে সবসময় ভূতে ফেমের কথা মনে হয়, হয়তো বা কোনো ব্যস্ততার কারণে আসতে পারি না। তো আজকে সময়ে ম্যানেজ করে আসলাম। তো সেই আগের পুরনো স্মৃতি সবকিছু মনে পড়ছে, ভালো লাগছে খুব আসলে ভূতে ফেমের ফ্লোরটা। তো আমরা চলে যাই ঘটনায়। জি ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা মানে আমার এক ছোট ভাই হচ্ছে পলাশ। আচ্ছা। ও আমাকে শেয়ার করেছে, এবং এই ঘটনাটা আমাদের পুরনো ঢাকায়। তো এক্সাক্ট লোকেশনটা বলবো না, মেইনলি এই লোকেশনটা হবে যে বাবুবাজার ব্রিজ থেকে শুরু করে গাবতলী পর্যন্ত যে এখন যে বেরিবারটা, এখানকারই কোন একটা জায়গায়, এবং সেটা অবশ্যই পুরান ঢাকার আন্ডারে। আচ্ছা। তো এটা 1992 এরকম সময়কার একটা ঘটনা, এবং অনেক আগের এবং পুরনো একটা ঘটনা। ঘটনাটা হচ্ছে আমাকে যে শেয়ার করে ওর আঙ্কেলের সাথে হয়েছিল, এবং ওর আঙ্কেল এখন বর্তমানে একটা কানে শুনতে পায়। আচ্ছা। তো এক্স্যাক্টলি সেই রিজনটা এবং সেই কেন আসলে উনি ওনার এই প্রবলেমটা হলো, সেই ব্যাপারটাই আমি আসলে বলবো। এবং আমি যখন ঘটনাটা শুনেছিলাম, আমার নিজের কাছেও মনে হয়েছিল যে এরকম পুরনো ঢাকার মতো একটা ঘিঞ্জি এলাকায় এরকম কিছু হতে পারে। আমি ঘটনায় চলে যাই। তো 1992 এর দিকে এই ঘটনাটা ঘটে, এবং ওই সময় যেটা হয়, এখন বর্তমানে যে বেরিবারটা আমরা দেখি বাবুবাজার থেকে গাবতলী পর্যন্ত, তখন এটা এরকম ছিল না। তখন যেটা ছিল, ওখানে একটা নদীর পাড় ছিল, বুড়িগঙ্গা নদীর পাড়, এবং তার পাশে ছিল তাদের যে এলাকাটা। তো ওনারা যেটা করতেন, তো রাতের বেলা যেটা হতো যে ইলেকট্রিসিটি চলে যেত, লোডশেডিং এর একটা বেশ প্রবলেম ছিল ওই সময়। তো ওনারা যেটা করতেন যে বাসা থেকে বের হয়ে পাশেই ছিল বুড়িগঙ্গা নদী। তখন নদীর অবস্থা অনেক ভালো ছিল, প্রচুর পানি ছিল এবং স্বচ্ছ পানি ছিল, এখনকার মতো এত খারাপ অবস্থা ছিল না। তো ওনারা যেটা করতেন যে বাসা থেকে বের হয়ে ওই বেরিবারটা ক্রস করে নদীর পাড়ে যে একটু বাতাস খেয়ে আসতেন রাতের দিকে। তো এরকম এক রাতে হঠাৎ করে যেটা হয় যে মানে আঙ্কেলের যে ঘটনা শেয়ার করছি, ওনার যেটা হয় যে ওই রাতে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। আচ্ছা। সেটা ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে উনি যেটা চিন্তা করেন যে আমি পাশে যে বেরিবারটা সেখান থেকে একটু হেঁটে আসি নদীর পাড় থেকে। তখন হবে রাত 1টা কি 1:30। আর ওই সময় 1992 অনেক আগে ঢাকা শহরে এত মানুষের ছিল। তো উনি যেটা করলেন, ওনার বাসার থেকে বের হয়ে সেই বেরিবাদের উদ্দেশ্যে উনি সেখানে যাবেন, সেটার উদ্দেশ্যে রওনা হলেন। এবং উনি যেটা করলেন যে পাশে যে শর্টকাট ওয়ে সেটা সে ইউজ করলেন, এবং ওনার বাসার থেকে সেই বেরিবাদে যাওয়ার যে ওয়েটা ছিল সেটা হচ্ছে বাসার থেকে ক্রস করে দুটো গলি ক্রস করার পর পাশে ছিল একটা অনেক বড় নর্দমা, এবং ওই নর্দমাটা ছিল একটা ছোট খালের মতো, যেটা একদম ডাইরেক্ট বুড়িগঙ্গা নদীতে যে কানেক্টেড। উনি যেটা করলেন, ওই নর্দমার পাশে কিছু আবর্জনা ফেলার জায়গা, ডাস্টবিন ছিল ওই সময়কার আমলে। এবং যেটা হয় যে ওখানে আরো কিছু মেইন হল ছিল যেগুলোর ঢাকনা মানে খোলা ছিল, মানে গর্ত, মানে দূর থেকে দেখা যাবে যে ওখানে গর্তের মতো কিছু। তো ওই সময়টাতে মেইন হলে ঢাকনা চুরি হয়ে যেত, কিন্তু বর্তমানে এই জিনিসটা হয় না। তো ওই সময়টাতে এরকম ছিল। তো ওই ঢাকনাগুলো যতবারই লাগানো হতো, ওই ঢাকনাগুলো কোনো না কোনো ভাবে চুরি হয়ে যেত। তো উনি যেটা চিন্তা করলেন যে মাঠের পেছনে যে রাস্তাটা, যেটা দিয়ে সবাই সচরাচর চলাফেরা করে বেরিবাদে যাওয়ার জন্য, সেই রাস্তাটা দিয়ে সে যাবে না, সেই শর্টকাট ওয়েটা দিয়ে যাবে, কেন এত রাত্রে ঘুরে যাওয়াটা তার ভালো লাগছে। উনি যেটা করলেন যে ওই শর্টকাট রাস্তাটাই সে যাওয়ার জন্য চুজ করলেন, এবং সে যখন ওই ডাস্টবিন এবং ওই খালটার পাশ দিয়ে যাচ্ছিলেন,
তো উনি দূর থেকে দেখলেন যে ওই মেইন হলগুলোর পাশে দুটো ছোট 5 থেকে 6 বছরের শিশু খেলা করছে। এবং উনি তখন এটা দেখার পরে এটা অস্বাভাবিক কিছুই ভাবলেন না। উনি মনে করলেন যে আশেপাশে হয়তোবা ইলেকট্রিসিটি নেই, পাশে কিছু বস্তির মতো কিছু ছিল, ওখান থেকে হয়তোবা বাচ্চারা এসে খেলছে। উনি চিন্তা করলেন যে এত রাত্রে এই জায়গাটা ভালো না আসলে, কারণ এই জায়গাটা দিনের বেলায় মানুষ যায় না, এবং এত রাত্রে দুটো বাচ্চা এখানে খেলা করছে, মানে জিনিসটা একদমই অস্বাভাবিক লাগলো তার কাছে। এবং উনি যেটা করলেন যে উনি চিন্তা করলেন যে গিয়ে বলবেন যে বাচ্চাগুলোকে যে তোমরা চলে যাও বা বাসায় দিয়ে আসবে। চিন্তা করলেন যে এত রাত্রে এখানে থাকা ভালো না। তো উনি যখনই ওই আবর্জনার স্তূপটা ক্রস করে সামনের দিকে গেলেন ওই দুটা বাচ্চার, তো ওনার কাছে জিনিসগুলো স্পষ্ট হতে শুরু করলো। দূর থেকে মানুষের ছায়ামূর্তির মতো দুটো বাচ্চা, আমাদের শোল্ডারে যে শেপটা এবং মাথা এরকম ঠিক একইভাবে সেই দুটা বাচ্চা খেলা করছিল, এবং ওরা এমন ভাবে খেলছিল যে মনে হচ্ছিল ওরা পা দিয়ে কিছু একজন আরেকজনকে ফুটবলের মতো কিছু একটা দিচ্ছে আবার নিচ্ছে এরকম। তো দূর থেকে দেখলে মনে হবে যে কোনো কাগজের ঢিবি বা কিছু একটা নিয়ে তারা খেলতেছে এরকম কিছু একটা। যখন কাছাকাছি গেলেন উনি দেখলেন যে হ্যাঁ আসলে মানুষের মতো ছায়ামূর্তি দুটো বাচ্চা, এবং একদম কুচে কালো, একদম কালো, গায়ের রং কিছুই দেখা যায় না, শুধু মাথার যে অবয়ব সেটা এবং ঘাড়ের অবয়ব শুধু বোঝা যায়, আর কিছুই বোঝা যায় না, চোখটাও বোঝা যায় না। এবং উনি যখন একদমই খুব কাছে প্রায় 3-4 হাত দূরত্বের হবে উনি যে ওখানে সাউন্ড করলেন যে এই তোমরা কে, মানে এখানে কি করতেছো এত রাতে। তো সাথে সাথে ওই দুইটা যে ছায়ামূর্তির মতো ছিল একদম সম্পূর্ণ কালো, ওরা যে খেলছিল ওটা রেখে তার দিকে ভয়ানক ভাবে তার দিকে তাকায়। এবং তাকানোর সাথে সাথে উনি যেটা দেখে যে ওগুলোর ফেসের মধ্যে জাস্ট অন্ধকারের মুখটাই দেখা যাচ্ছিল, চোখটাও দেখা যাচ্ছিল না, যে এত কালো। এবং মাথাটা দেখে মনে হবে যে মাথাটা কেউ মানে অনেক সময় অনেক লাশ দেখা যায় না যে একদম মাথাটা থেতলে গেছে কিছু একটা। এবং সব থেকে ভয়ের বিষয় ছিল যে দুটা এতক্ষণ যে তার মানে দূর থেকে যে দুটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালস মনে হচ্ছিল, উনি যখন ডাকলেন তখন তো ওনার মনে হলো যে দুটা সেম একদম কপি পেয়েছে, একই রকম দেখতে। এবং এটা দেখার সাথে সাথে উনি ভয় পেয়ে যায় প্রচুর, এবং সাথে সাথে ওই দুইটা ছায়ামূর্তি তার দিকে ভেঞ্চি কাটার মতো করে এত জোরে এমন তীক্ষ্ণ একটা সাউন্ড করে, উনি বলে যে আমি এরকম সাউন্ড কখন শুনি। এবং ওনার সাথে সাথে মানে কানে প্রচন্ড ব্যথা হয়, এমন তীক্ষ্ণ একটা চিৎকারের শব্দ, মানে ভেঞ্চি কাটার মতো করে শব্দ করে, যে উনি প্রচুর মানে ইনজার্ড হয়। তখন উনি বলে যে আমি এটা শোনার সাথে সাথে আর কোনো মনে হচ্ছে যে আমার কান দুটা বন্ধ হয়ে গেছে, আমি আর কিছু শুনতে পাচ্ছি না, মানে আমার একটা ইন্দ্রিয় একদমই কাজ করছে না। এবং উনি বললো যে আমি জাস্ট চোখ দিয়ে দেখলাম যে ওই দুটা জিনিস এক দৌড়ে ওই মেন হলের 3-4টা যে ঢাকনা খোলা ছিল ওগুলোর ভিতরে ঢুকে গেল। এবং যখন ব্যাক করবে তখন তার কাছে আরেকটা জিনিস স্পষ্ট হলো, ওরা যে জিনিসটা নিয়ে খেলতেছিল তখন যে দূর থেকে মনে হচ্ছিল যে কোনো কাগজের ঢিবি বা কোনো ময়লার কোনো স্তূপ, সেটা ভালো মতো সে যখন দেখলো যে ওটা হচ্ছে ওই দুইটা ইন্ডিভিজুয়ালস এর যে মাথার যে শেপটা ওরকম কিছু একটা, তারা ওটা নিয়ে মানে খেলতেছিল, এবং মনে হচ্ছে মাথাটা কেটে কেউ ফেলে রাখছে ওখানে এরকম। তো এটা দেখার পরে সে হওয়ার মতো অবস্থা, কষ্ট করে সে তার বাসায় আসে, এবং যেটা হয় যে 4-5 দিন অসুস্থ থাকে, এবং তার একটা কানে সে এখনো শুনতে পায় না, এবং এটা এখন পর্যন্ত সে এটা সাফার করছে আর কি। এবং উনি যেটা বলে যে এরকম তীক্ষ্ণ একটা সাউন্ড যেটা তার মানে খুবই মানে খারাপ লাগে শোনার পরে, এবং সে ইনজার্ড হয়ে যায়। এটাই ছিল ভাই আমার প্রথম ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমরা যেটা করব এখন সেটা হচ্ছে সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর ঘটনা যাব। আপনি প্রথমবারের মতো ভূত এফএম এ আসছেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম লিসেনার, আমি হচ্ছি নয়ন হোসেন হাবিব, আসছি ঢাকা দুয়ার থেকে। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো, বেসিক্যালি ঘটনাটা আমার লাইফে ঘটা নয়, এটা আমার একটা বড় ভাইয়ের সাথে ঘটা। আজকে থেকে বহু বছর আগে লাইক বলতে গেলে 5 বছর আগে মেবি, আমি এবং আমার এলাকার বেশ কিছু বড় ভাই মিলে সবে কদরের রাত্রে আমাদের এলাকায় যে গোস্থান আছে সেখানে কবর জিয়ারত উদ্দেশ্যে আমরা যাই সেখানে। তো কবরস্থানের রাত্রে যে পরিবেশটা থাকে সেটা অনেকটাই গা ঝমঝম করার মতো একটা অবস্থা, আর সেখানে গেলে এমনিতেই একটা অন্যরকম একটা ফিল হয়। তো সেখান থেকে ফেরার পথে আমরা সবাই মিলে কথা বলতেছিলাম, বিশেষ করে 1 নম্বর ব্যাপারগুলো নিয়ে। তো আমাদের সাথে যে বড় ভাই ছিল তিনি বললেন যে তার লাইফে একটা অদ্ভুত একটা ঘটনা আছে, তিনি আজও সেটার ব্যাখ্যা জানেন না, সেটা কি ঘটেছিল তার সাথে সেদিন।
তো তিনি যেটা বললেন সেটা হচ্ছে একটা সময় তার একজন রিলেটিভ মারা যায়। তো রিলেটিভ মারা যাওয়ার পর তার দাফন কাজ শেষ করতে করতে তার প্রায় অনেক রাত হয়ে যায় তখন। তো এমনি মৃত বাসা তার সেখানে ভালো লাগে না, সেই জন্য তিনি তার বাসার উদ্দেশ্যে বের হয়ে যান। বলে রাখা ভালো যে গ্রামের রাত 11টা মানে বিশাল রাত, তখন রাস্তায় যানবাহন পাওয়াটা অনেকটা দুষ্কর। তো তিনি রাস্তায় যখন বের হন তিনি দেখতে পান যে রাস্তায় কোনো না রিক্সা ছিল না কিছু ছিল, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, তার একটা রিক্সা মিলে যায় এবং রিক্সা চালককে তিনি খুব রিকোয়েস্ট করে যে আমাকে তুমি এতটুকু একটু ড্রপ করে দিয়ে আসো। তো ভদ্রলোক রিক্সা চালক বলেন যে আমি অ্যাকচুয়ালি আপনার বাসার ভিতরে যেতে পারবো না, যে মেইন রোডটা যেটা আছে আমি সেখানে আপনাকে ড্রপ করে দিতে পারবো, তখন আপনার একা যেতে হবে, বাকি রাস্তাটা আপনাকে একা যেতে হবে। তো বড় ভাই সেটাই রাজি হয়। তো একটা সময় তার সেই রাস্তার ওখানে রিক্সা চলে আসে, রিক্সা চালক তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। বলে রাখা ভালো সেদিন তার সাথে না কোনো লাইট ছিল না কিছু ছিল, আলো জ্বালানোর মতো আধো আধো অন্ধকার ছিল। এন্ড গ্রামে যারা থাকে তারা অবশ্যই জানে যে মেন রাস্তার পরে যে রাস্তাগুলো থাকে খুব ছোট থাকে, জাস্ট রিক্সা চলতে পারে এরকম। আর তখনকার আরো গ্রামের রাস্তাগুলো আরো ছোট ছিল, এন্ড সাইডে থাকে অনেক গাছ, অনেকটা বনের মতো লাগে এরকম, সেদিক দিয়ে হাতে এমনি গাছ ঝমঝম করে। তো তিনি যাচ্ছিলেন, তো যাওয়ার সময় এক পর্যায়ে তিনি দেখতে পেলেন যে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, একটা ফর্মাল ড্রেস পরে লাইক। তো তিনি ভাবেন যে হয়তোবা তার এখানে কোনো রিলেটিভের বাসায় আসছে, কিন্তু হয়তো বাসাতে চিনতে পারতেছে না, সেজন্য হয়তোবা তিনি এখানে ঘোরাঘুরি করতেছেন এত রাত্রিবেলাতে। তো ভদ্রলোক সেখানে দাঁড়িয়ে থাকে এবং ভাই ভাবতেছিলেন যে তাকে কোনো কোশ্চেন করবে ওই লোকটা যে দাঁড়িয়ে ছিল। তো তিনি তাকে যখন ক্রস করবে ঠিক সেই সময় তাদের দুজনের মাঝখান দিয়ে একটি সাপ চলে যায়, বিরাট আকারের একটা সাপ। তো ভাই ব্যাপারটা একটু নর্মালি নেয় যে গ্রামের রাস্তায় সাপ যেতেই পারে, স্বাভাবিক একটা জিনিস। বলে রাখা ভালো ভাই একটু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তো সেই জন্য তাদের অনেক শত্রুর ভয় থাকত। তো যে লোকটা সেখানে দাঁড়িয়েছিলেন তার কাঁধে একটা ব্যাগ ছিল, তো তিনি দেখতে পান যে সেই লোকটা তার ব্যাগের মধ্যে চেনটা খুলে কেন যেন হাত দিচ্ছেন। তো তিনি ভেবে ফেলেন যে এটা হয়তো আমার কোনো শত্রু হবে। তো তিনি কি করেন, তার গালের মধ্যে চরের একটা চর বসাই দেয়। তো যখন তিনি চর দেয় তিনি দেখতে পান ওই লোকটার চোখ দুটা ঝুলে পড়ে, জিহ্বাটা বের হয়ে যায়, চেহারাটা অনেক বেশি ভয়ানক হয়ে যায়। তো এটা দেখার পর আসলে গ্রামের মানুষগুলো এমনিতে অনেকটা সাহসী হয়, তারা এইসব জিনিস দেখে অভ্যস্ত থাকে টুকটাক। তো তিনি বুঝতে পারেন যে তার সাথে কি ঘটতেছে, তার সামনে কেন সাপটা চলে গেল। যখন সাপটা চলে গেছে তখন যদি তিনি দেখতে যাইতেন সাপটা কোথায় গেছে, সাথে ছিল তার নিচে ছিল নর্দমার মতো, সেখানে তিনি তাকে ঘিরে ফেলতেন। এরকম একটা ব্যাপার ঘটতো তার সাথে, তিনি যেটা মনে করতেছিলেন তখন। তো তিনি কি করলেন, তাকে বললেন যে আসলে তুমি তোমার রাস্তায় চলে যাও, আমি আমার রাস্তায় চলে যাই। তার ভয়ও লাগতেছিল এবং তিনি বুঝতেছিলেন যে আমি যদি এখন ভয় পেয়ে আমার কিছু একটা হয়ে যায় তাহলে আমি আজকে প্রাণে বাঁচতে পারবো না। তো তিনি তার বাসার দিকে রওনা দেয়। রওনা দেওয়ার পর তার কিছু দূর সামনে যাওয়ার পর তিনি দেখতে পান যে অনেকটা একটা নতুন বউর মতো লাল শাড়ি পরে বসে আছে এবং কান্না করতেছে। তিনি জিনিসটা দেখে তার আর বুঝতে বাকি রইল না যে তার সাথে কি ঘটতেছে। তো তিনি সেটাও তুমি একটা আমলে নিলেন না, যতটুকু দোয়া কালামে যা পারেন তিনি করতেছেন এবং খুব ভয় পাচ্ছেন। তো তিনি আটটু সামনে গেলে তার বাসা, তিনি যখন তার বাসার সামনে অনেকটা চলে গেছেন ঠিক সেই সময় তিনি দেখতে পান তার সামনে অনেক অনেক শিয়াল, লাইক গ্রামীগুলা থাকে, তার সামনে অনেক শিয়াল মানে তার দিকে আসতেছে। তিনি জিনিসটা দেখে অনেকটা ভয় পান, এন্ড তার সাথে একটা লাঠি সামনে একটা পড়া ছিল সেখানে, তিনি সেটা নিয়ে শিয়ালদের আঘাত করতে থাকেন। কিন্তু তিনি দেখেন যেটা শিয়ালদেরকে আঘাত করে না, শিয়ালটা ভ্যানিশ হয়ে যায়। তো একই রাত্রে তার সাথে এত কিছু ঘটার পর তিনি আসলে এই জিনিসটা কন্ট্রোল করতে পারেন না। একটা পর্যায়ে তিনি সেন্সলেস হয়ে যান। তো সেন্সলেস যখন হয়ে যান, যখন ফজর উঠতে নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে যায়, তখন দেখতে পান তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তখন তাকে বাসায় নিয়ে যায়। ইনফ্যাক্ট তারপরে প্রায় 7 দিনের মতো জ্বর ছিল। তো আজ অব্দি ভাই সেই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাননি কেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। বাবু ভাইয়ের কাছে আরো ঘটনা আছে, আমি একটু আগে শুনলাম, তো আমরা নেক্সট ঘটনায় যাই। ভাই এই কাহিনীটা হচ্ছে আপনার আমাদের মোহাম্মদপুর এলাকার একটা কাহিনী, সলিমুল্লাহ রোডের। ওখানে আমার পরিচিত একজন আছেন, এক রিলেটিভ, উনি আরেক আত্মীয়র বাসায় থাকতে গিয়েছিলেন আর কি। তো বেড়াতে এসেছিলেন নিশখ আর কি, শখে আর কি বেড়াতে এসছে বাসায়। এবং যেই আত্মীয়র বাসা উনি ছিলেন সেই বাসার 2-4 জন তাকে বলে প্রথম দিনই,
যে আমাদের বাসাটা কিন্তু একটু হন্টেড, মানে এখানে উদ্ভট কার্যকলাপ হয় এবং অনেকেই অনেক কিছু ভয় পায়। আমরা অনেকবার চেষ্টা করছি বাসার থেকে এগুলো তাড়ানোর জন্য, বাট হয় না। তো সুতরাং রাতের বেলা যখন থাকবেন খুব সাবধানে থাকবেন। তো যিনি গিয়েছিলেন উনি মনে করেন যে আসলে যে এটা দুষ্টুমি করা হয়েছে তার সাথে, মানে কোনো মজা করার চেষ্টা করতেছে, কারণ যারা বলছিল তারা হচ্ছে সব ইয়াং কিডস, হ্যাঁ, মানে ধরেন সবাই স্কুল কলেজে পড়ে আর কি। তো উনি এটাকে খুব মজার ছলেই নিছেন। আর যেহেতু উনি আসছেন ঢাকার বাইরে থেকে আর কি, তার কাছে এই জিনিসটা বেশ মনে হচ্ছে এখানে ভয়ের কি আছে। আচ্ছা, তবে ওই বাসাটা বেশ পুরনো বাসা রাসেল ভাই, ওখানকার সেই অনেক আগের আমলের বাসাগুলো। আচ্ছা, তো বাসাটা সেট আপটা ছিল এরকম, এটা মানে বলে নেওয়া দরকার যে বাসাটা হচ্ছে আপনার চারিপাশে রুম আছে, হ্যাঁ, এটা ছাদের উপরে বাসাটা, এবং যেখানে থাকতো আর কি ওরা, সেটা হচ্ছে চারিপাশে রুম আর মাঝখানে উঠানের মতো আর কি, আচ্ছা, উঠানের মতো ছাদ খোলা আর কি, আর এক কোনায় বাইরে হচ্ছে বাথরুম। আচ্ছা, তার মানে বাথরুম ইউজ করতে গেলে উঠে দরজা খুলে সেই ছাদের খোলা অংশটা দিয়ে হেঁটে যেতে হয় বাথরুমে আর কি। বুঝতে পেরেছি। তো এরকম একটা মানে বাসায় যখন উনি থাকছে, তো ওনাকে থাকতে হয়েছে আর কি একটা ড্রয়িং রুমের পাশে গেস্ট রুম, এবং ওইখানে আর কি আর কেউ থাকবে না, ওনাকেই থাকতে দিচ্ছে ওখানে। তো উনি রাত্রেবেলা ঘরের মধ্যে আছে। উনি বলল যে প্রথম যখন আমি রাত্রে থাকছি, তো প্রথম তো একটু আনইজি লাগেই, একটা নতুন বাসায় আসছি, সবার সাথে গল্প গুজব করে বাসায় আসছি, এবং মানে তারা অনেক হাসি ঠাট্টাই করছে আমার সাথে, সুতরাং ভয়ের ইটা প্রথম ছিল না, বাট আনইজি লাগছিল। তো যখন শুইছে তখন ছিল রাসেল ভাই শীতকাল, ঠান্ডার সময়, মানে আপনার টেম্পারেচার তখন ধরেন বেশ ফল করছে, মানুষ অলরেডি লেপ নেওয়া শুরু করছে আর কি। ওনাকেও লেপ দেওয়া হয়েছে। তো উনি শুইছে যখন, তো হঠাৎ করে লাইট টাইট যখন নিভাইছে, ওনার ফার্স্ট যে জিনিসটা ফিল করে যে রুমটা একটু অতিরিক্ত রকমের অন্ধকার, যেটা নাকি নর্মালি একটা রুম লাইট নিভাই দিলে আশেপাশের কিছু আলো সেখানে আসে, রুমের ভেতরে কিছু আলো দেখা যায়, মানে একসময় সয়ে আসে। উনি দেখতে চোখে অন্ধকারটা সয়েই আসতেছে না, অন্ধকার যেন মানে আরো মানে আপনার ঘুরিঘুরটি অন্ধকার হয়ে গেছে এখানে। তো এই অবস্থায় কিছুক্ষণ থাকার পরে উনি লেফটেনে নিয়ে শুয়েছে। তো যেটা উনি ফিল করে যে দেখে যে ওনার প্রচন্ড গরম লাগতেছে, মানে লেপে মানে মানে ঘেমে যাচ্ছে পারে। উনি লেপটা ফেলে দেয়, শরীর থেকে ফেলে দিয়ে উনি গায়ে একটা চাদরের মতো টেনে নিয়ে গায়ে দেয়, দেখে চাদরও গরম লাগতেছে, এবং এরকম লাগতে লাগতে একসময় ওনার শার্টই খুলে ফেলতে হয়, এত গরম ঘরের ভেতরে, মানে লাইক রিয়েলি মানে কঠিন, মানে গরমের সময় যেরকম গরম হয় সেরকম ওই রুমের ভেতরে টেম্পারেচার। এবং উনি উঠে বসে, তখন উঠে বসে এরকম কারণটা কি। তো উনি উঠে দাঁড়ায় আপনার ওই রুমের মধ্যে একটু হাঁটাহাঁটি করে সুইচ বোর্ড খুঁজতে থাকে লাইটে। এই সময় উনি ফিল করে যে পাশের রুমে, ওনার যে পাশের ড্রয়িং রুমটা, ওখানে মনে হচ্ছে যে মানুষ ঘুমাচ্ছে, লাইক নাক ডাকার শব্দ আসতেছে, মানে কেউ নাক ডাকলে ঘর ঘর করে শব্দ আসে। উনি বলতেছে যে ওনার জানা মতো ওইখানে কেউ থাকে না, ওই রুমে কাউকে থাকতে দেওয়া হয়নি, এই ড্রয়িং রুমের পাশের রুমটাতে উনি একাই ঘুমাচ্ছেন। তো উনি তখন একটু চিন্তা করে যে ওনাকে কি ভয় দেখানোর চেষ্টা করতেছে, মানে ওই পাশের রুম থেকে কেউ আরেকটা দরজা দিয়ে ঢুকছে বা সামথিং লাইক দ্যাট, এরকম চিন্তা করে। তো যেহেতু উনি গ্রাম থেকে আসছে, ওনার বেশ সাহস, উনি ওই রুমে আস্তে আস্তে পা টিপে টিপে যায়, এবং রুমে ঢোকার পরে ওনার মনে হয় যে কারো একটা উপস্থিতি আছে রুমের ভেতরে, লাইক একটা মানুষ থাকলে কিন্তু রাসেল ভাই বোঝা যায় যে এখানে আরেকজন, মানে আরেকটা সত্তা এখানে, খুব স্বাভাবিক, সেরকম একটা টের পাওয়া যায়, উপলব্ধি করা যায়। হ্যাঁ, এবং নাক ডাকা শব্দটা থেমে গেছে, কিন্তু একটা ওই যে নিঃশ্বাস নেওয়ার শব্দ ওখানে আছে, মনে হচ্ছে কেউ নিঃশ্বাস নিচ্ছে। তো উনি একটু থতমত খেয়ে যায় খাওয়ার পরে, এবং ব্যাপার হচ্ছে যে উনি যে রুম থেকে আসছে ওই রুমে কিন্তু প্রচন্ড গরম, পাশের রুমটা ঠিক সেম ভাবেই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছে যে হঠাৎ করে এয়ার কন্ডিশনে গরম থেকে ঠান্ডা বেরোলে যেরকম একটা অনুভূতি হয় সেরকম। আচ্ছা। তো উনি থতমত খেয়ে যায়, উনি আবার ব্যাক করে রুমে আসছে, এসে উনি খুঁজে খুঁজে লাইটের সুইচটা দিয়ে লাইট জ্বালাইছে। লাইট জ্বালানোর পর দেখো ওই রুমে কিছুই নাই, যে রুমে উনি ছিল ওই রুমে উনি একাই। তো উনি পাটি পিটি আবার যায় ওই রুমে, দরজাটা খুলে ফেলে, এই রুমের আলো ওই রুমে পড়ে, দেখো ওই রুম কেউই নাই, সুন্দর সাজানো গোছানো সোফা সেট এবং কিছুই নাই, নাথিং, নোবডি ইজ দেয়ার। এবং ওই রুমে ঢোকার জন্য যে দরজাটা, আরেকটা দরজা আছে ওই রুমে ঢোকার জন্য, কিন্তু সেটার আপনার ছিটকিনি তোলা। তো এটা দেখে উনি বেশ ঘাবড়া যায়, ভয় পায় তখন। এবং ইন দ্য মিন টাইম উনি যে রুমে ছিলেন ওই রুমটাও ঠান্ডা হয়ে গেছে, বেশ ঠান্ডা। তো উনি তখন ভাবতেছে যে ঘটনাটা কি ঘটলো, এটা কি আমার মনের ভুল, নাকি আমি খাওয়া দাওয়ার কারণে শরীরে তো ব্লাড প্রেশার বাড়ছে বা সামথিং। যাই হোক, উনি লাইটটা নিভাই দিয়ে উনি শুতে যায়। তো এই সময় ওনার ফিল হয় যে আমি একটু রেস্টরুমে যাবো। রেস্টরুমে যেতে গেলে ওনাকে দরজা খুলে যেতে হবে সামনের উঠোনে।
তো উনি আস্তে করে নর্মালি যে রেস্টরুমের দরজাটা, ওনার নিজের রুমের দরজাটা খুলে উঠানে যখন যায়, দেখে যে বাথরুমের পাশে যে গোসলখানাটা, সেখানে কে জানি বসে আছে, মানে একটা মানে পুরুষ মানুষের মতো মূর্তি বসে আছে এখানে। তো উনি চিন্তা করতেছে কে বসে আছে, ওনার মামা কিনা। ওনার প্রথমে সন্দেহ হচ্ছে যে আমার মামা মনে হয় ওখানে বসে আছে। তো উনি করছে কি, হেঁটে বের হয়েছে ওখান থেকে, বের হয়ে ওই হেঁটে ওই যে বসে আছে তার দিকে যাচ্ছে। কয়েক পা যাওয়ার পরই উনি হঠাৎ ফাইন্ড আউট করে যে ওনার মামা কিন্তু একটা কাপড় আলখেল্লার মতো পরে ওখানে বসবে না। যে বসে আছে গোসলখানার কাছে সে পুরো একটা আলখেল্লার মতো পুরো পরা। আচ্ছা। এবং উনি মুখ দিয়ে মামা মানে ডেকে ফেলছিল। এই সময় দেখে আস্তে করে ওখান থেকে ঘাটটা ফিরাচ্ছে যে বসেছিল। আচ্ছা। এবং উনি তখন ফাইন্ড আউট করে রাসেল ভাই যে বসে আছে সে আসলে অস্বাভাবিক রকমের লম্বা। আচ্ছা। যেটা নাকি কখনোই ওনার মামার শেপ হবে না। ইটস লাইক 7-8 ফিট লম্বা কিছু একটা। এবং মাথাটা যে ঘুরাইছে, ওনার দিকে যখন তাকায় উনি দেখে ওখানে ফেস বলে কিছু নাই, ইটস পুরাই অন্ধকার। সে ঝেড়ে একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে ঘরে ঢুকে এবং চিৎকার শুনে অন্য রুম থেকে মানুষ বের হয়ে আসে, এসে ওনাকে দেখে কি হয়েছে। উনি বলে যে আমি এরকম দেখছি। তো বলছে তোমাকে না বলছি যে এখানে উল্টাপাল্টা জিনিস আছে, এভাবে বেরো না। বাচ্চারা বলছে আমি এর জন্য বিশ্বাস করিনি। বলছে না আসলে এরকম আছে এবং আমরা নানা রকম জিনিস এখানে ফেস করি, এরকম অনেক কিছু দেখা যায়। তো সুতরাং বাবা এখানে থাকো না। তো উনি কোনো মতে একলা থাকতে রাজি হয়নি। ওই বাসার আরো 2টা ছেলে ওখানে শোনা থাকে এবং পরদিন উনি চলে যাবে বাসার থেকে রাসেল ভাই। তো এটা ছিল একটা ঘটনা। আরেকটা ছোট ঘটনা আছে। এই ঘটনাটা বলার কারণ হচ্ছে রাসেল ভাই, এই খুব ছোট ঘটনা এবং এই ধরনের ঘটনা আমরা মাঝে মাঝে শুনি, কিন্তু এই ঘটনা বলাটার আমার একটা মানে বিশেষ কারণ হচ্ছে যে আমাকে ঘটনাটা শেয়ার করেছে মানুষটা খুবই পায়াস, দেখলে বোঝা যায়, এবং অকারণে মিথ্যা কথা বলার মতো মানুষ সে না। আচ্ছা। হ্যাঁ, এবং সে মানে সোয়ার টু গাড আমাকে মানে সে মানে আপনার আল্লাহর কসম খেয়ে সে বলেছে যে ঘটনাটা সে ঘটেছে এবং সে নিজে প্রত্যক্ষদর্শী। আচ্ছা। এর জন্য এই ঘটনার প্রতি আমার একটা ইন্টারেস্ট জন্মে যায়। আচ্ছা। এটা হচ্ছে যে ওর নাম হচ্ছে আপনার সুমাইয়া সামিয়া। বেশ খুব একটা বয়স্ক না, মিড এজের মানে অল্প বয়সী একজন, বাট স্টিল মানে বেশ মনে হয়েছে যে ঘটনাটা একদমই সত্যি ঘটনা। তাদের বাড়ি হচ্ছে গরু নদী। তো ওখানে একদিন রাতের বেলা সে, তার মা এবং তার এক খালা কোন এক জায়গা থেকে একটা অনুষ্ঠান থেকে ফিরছিল রাতের বেলা। আচ্ছা। এবং গ্রামের রাস্তা বেশ অন্ধকার এবং অন্ধকারে কিছু একটা দেখা যায় না আর কি, মানে বেশ অন্ধকার। হাতে একটা ফ্ল্যাশ লাইট ছিল, ফ্ল্যাশ লাইট মারলে কিছু একটা দেখা যায় বা দেখা যায় না। আচ্ছা। তো হেঁটে যেতে যেতে হঠাৎ করে নাকি দূরে একটা ছায়া মূর্তির মতো দেখা গেছে, বেশ লম্বা টাইপের, যে কিছু মানে কেউ একজন আসছে। তো তার মা মনে করছে যে এটা হয়তো কোনো মানে মানুষ রাস্তা ক্রস করছে, এবং দূর থেকে অবয়ব দেখে যে মনে হচ্ছে কোনো মহিলা মানুষ। আচ্ছা। তো ঠিক ওর মাকে ক্রস করে গেছে। তোর মা যখন ক্রস করে গেছে, ওর মায়ের হাতটা নাকি যে লাগছে তার হাঁটুতে। আচ্ছা। ব্যাপারটা বুঝেন, হাত কিন্তু হাঁটুতে লাগছে, লম্বা। হ্যাঁ। তখন তাদের নাকি একটু গা ছমছম করে উঠছে তার মায়ের, যে আমার হাত হাঁটুতে লাগছে মানে বেশ লম্বা। রাইট। তখন উনি নাকি ফ্ল্যাশ লাইট মারছে ঘুরে, এবং ওই যে কাহিনী বলছে সেও ওখানে প্রেজেন্ট ছিল, ও ওখানে তাকাইছে ফ্ল্যাশ লাইটের সাথে সাথে। আচ্ছা। এবং যেটা দেখছে রাসেল ভাই, যে মানে ফ্ল্যাশ লাইটটা মারার পর আলোটা যে পড়ছে পায়ের উপরে বিশেষ করে। এবং এই ঘটনাটা কেন আমাকে তাৎপর্যপূর্ণ, সারা জীবন শুনে আসছি রাসেল ভাই যে পিশাচের পা ঘোরানো থাকে পেছন দিকে, এবং সে আমাকে যে ঘটনাটা বলছে যে সে কসম খেয়ে বলছে যে পা পেছন দিকে ঘোরানো ছিল, পায়ের নখগুলা ছিল ট্রায়াঙ্গুলার শেপের। আচ্ছা। এবং দেখছে একটা মানে লাইক কাপড় একটা পরা, কাপড়ের কালারটা মানে লাইট কালারের একটা কাপড়, এবং পাটা পেছন দিকে ঘোরানো, পায়ের নখগুলো এরকম বড় বড় ট্রায়াঙ্গুলার শেপের, এবং আলোটা পড়ার সাথে সাথে সেটা বাঁশঝাড়ের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা। ওকে। হ্যাঁ। তো এই ওরা চলে আসছে, আসার পরে মানুষকে বলছে, মানুষ শুনছে, বাট ওরকম কেউ ওখানে থাকে না, এত লম্বা এরকম পা ঘুরানো কি। সো এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে রাসেল ভাই, এরকম কাহিনী আমরা অনেক শুনি, অনেক সময় এটাকে হাস্যকর মনে হয় আমাদের কাছে, এবং আমরা মনে করি যে এমনি হয়তো বলছে। সবচেয়ে বড় কথা কি যে আমরা আসলে সবচেয়ে ঝামেলাটা হয়ে যায় যখন আমার বাবা কোনো ঘটনা আমাকে বলেন, বা আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে, মানে আমাদের ফ্যামিলি মেম্বাররা যখন আমাদের কোনো কিছু বলে, আমাদের চাচা, আমার নানি, আমার ফুপা ফুপু বা আমার কাজিনটা যখন বলেন, তখন আমরা জিনিসটা বিশ্বাস করি। যখন রেডিওতে শুনি তখন হ্যাঁ, কারণ ঝামেলাটা অন্য জায়গায়। ব্যাপারটা হচ্ছে যে টেলিভিশন বা রেডিও এই সব জায়গাতে
সমস্ত অনুষ্ঠান নির্মাণ করা হয়। হ্যাঁ, সেটাই। তো এখানে যে সমস্ত এন্টারটেইন করার জন্য যা তৈরি করা হয়, সিনেমা বা যা কিছু, সেগুলো সবকিছু সত্য কাহিনী অবলম্বনে হয়, ডকুমেন্টারি ছাড়া, নিউজ ছাড়া। তো ব্যাপারটা হচ্ছে যে সেইরকম কারণ একটু মেনে নেওয়াটা একটু কঠিন আসলে। সবই তো জীবনের ঘটে যাওয়া ঘটনা রাসেল ভাই। যেই জায়গায় কিছুটা সিমিলারিটি আসে, যেমন আমি যতদূর জানি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এটা নিয়ে একটা রিসার্চ করেছিলেন যে বিশ্বব্যাপী এই যে মানে আপনার এই টেলগুলা কেন মিলে যায়। এর আগে আপনার সাথে আমি একবার আলাপ করেছি যে আমরা ইংল্যান্ডে শুনেছি হেডলেস হর্সম্যান, এখানে আমেরিকায় শুনেছি, আমি একদম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শুনেছি গলাকাটা সাহেবের কাহিনী। আবার এই যে আপনার পা উল্টো, শুধু প্রত্যন্ত অঞ্চলে, ঢাকা শহরে আছে, ইংলিশ জিকাতলাতেও আছে, জিকাতলাতে 15 নম্বর রোডে অনেকেই বলেছে এরকম দেখেছে। এবং আপনার এই পা উল্টানো কাহিনীটা এটা ভারতে প্রচলিত আছে, ইউরোপে প্রচলিত আছে, সব জায়গায়। সো পৃথিবী তো অনেক বড়, এখানে তো মানে এই জিনিসটা এইভাবে করে কখনোই আমার মনে হয় না যে লোকমুখে মানুষ মিথ্যা কথা বলতে বলতে ছড়াবে না, সেটাই। আর এটা যে বলেছে সে একদম কসম খেয়ে বলেছে, তার চেহারা, তার মানে বলার যে আচরণ ছিল সেটাতে আমি মোটামুটি বিশ্বাস করে নিয়েছি দিস ইজ ট্রুথ। মানে একটা মানুষ একটা সিলি ঘটনা এভাবে করে মানে, এবং সে ধর্মভীরু, সে এরকম প্র্যাকটিস করে এই ধরনের একটা মিথ্যা কথা আমাকে জানিয়ে দেবে আমার মনে হয় না। সেটাই। আর সবচেয়ে বড় কথা, হয়তো হতে পারে কেউ হয়তো যদি বিশ্বাস করতে না চান বলতেই পারেন যে উনি ভুল দেখেছেন। হতে পারে সেটা। একটা মানুষকে উনি ভুল বলছেন বা মিথ্যা বলছেন, এইটা ভাবাটা খুব মানে আমার কাছে কেমন যেন পছন্দ হয় না। সেটাই। যাই হোক, থ্যাংক ইউ আমাদের বাবু ভাই আপনাকে, এবং থ্যাংক ইউ ভাই আপনাকেও, এবং ফারনান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পর ফারনানের সাথে আমাদের কথা হলো এবং ঘটনা বললো ফারনান একটা, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আর কি কোনো ঘটনা আছে ফারনান? আরো একটা ঘটনা আছে, তাহলে আমরা কি ওয়েট করবো? আমরা এই ঘটনা কি ছোট করে একটু বলে দেওয়া যাবে আমাদের ঘটনাটা? বড় ঘটনা? আচ্ছা, আমরা শুনি আমরা একটু। আমরা ঘটনায় চলে যাচ্ছি সরাসরি, এবং ঘটনা শুনবো একটা ফারনানের কাছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন সেকেন্ড ঘটনা শুনি, যতটা সম্ভব ছোট করে বললে আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, সেকেন্ড যে ঘটনাটা বলবো এটা হচ্ছে একটা টি স্টেটের ঘটনা, শ্রীমঙ্গলের কোন একটা পরিচিত টি স্টেটের ঘটনা। আমি খুব সংক্ষেপে বলছি ঘটনাটা। তো ঘটনাটা আমাকে যে শেয়ার করেন, ওর বাবা মানে টি স্টেটের মোটামুটি ভালো একটা জব করেন, এবং যেটা হয় যে ওনারা যেটা হয় ঈদের সময় অথবা অন্যান্য ছুটির দিনগুলোতে ফ্যামিলি নিয়ে ওই টি স্টেটের বাংলোগুলোতে তারা ঘুরতে যায়। তো আমাকে যে ঘটনা শেয়ার করেছে ওর নাম হচ্ছে জুয়েল, এবং উনি যেটা হয় যে ওনাদের একটা ভ্যাকেশনে ওনার ফুল ফ্যামিলি ওই টি স্টেটের একটা বাংলোতে তারা ঘুরতে যায়, এবং বাংলোটার নামটা আমি বলবো না। বাংলোটা মোটামুটি সুপরিচিত একটা বাংলো, এবং ওইখানে যেটা হয় ওখানকার যারা চৌকিদার থাকে, যারা ওখানে কাজ করে, এবং ওখানে যারা মানে ভালো পর্যায়ে জব করেন, তারাও জানেন যে এই বাংলোটাকে অনেক সময় ঝামেলা হয়। হ্যাঁ, ঝামেলা হয়, এবং একটা নামও আছে, সেটা হচ্ছে ভূত বাংলো। তো এরকম একটা নাম আছে। তো ওখানে যারা যান তারাও মানে এরকম এক্সপেরিমেন্ট করতে চান যে দেখি কিছু পাওয়া যায় কিনা, এরকম কিছু দেখা যায় কিনা। তো ওই ভূত বাংলো বলার পিছনে ওখানে বেশ কিছু ঘটনা, ছোটখাটো ঘটনা আছে। যেমন ওই বাংলোটার চারিদিকে হচ্ছে খুব সুন্দর মানে ফুলের গাছ, কিছু বড় বড় বট গাছ রয়েছে, এবং একটা পাশে হচ্ছে পাহাড় যেখানে টি স্টেট, এবং পিছনে হচ্ছে জঙ্গল। তো মানে খুব সুন্দর একটা জায়গা। মানে দিনের বেলা যখন ওখানে যাওয়া যাবে খুব ভালো লাগবে, কিন্তু সন্ধ্যার পরে যখন অন্ধকার নেমে আসে তখন জায়গাগুলোকে অনেক ভয়ানক এবং প্যারানর্মাল কোন একটা বিষয় হঠাৎ ঘটে যাবে এরকম একটা ফিল হয় যারা ওখানে থাকে। তো ওনারা ওখানে ভ্যাকেশন কাটাতে যায়, 4-5 দিন ওখানে ছিল, এবং ওনারা যখন ফার্স্ট যায় তখন ওই বাংলো সম্পর্কে অনেক কথাই শুনে। যেমন বাংলোতে ঢোকার সময় একটা দোলনা থাকে, তো ওই দোলনার নিচে অনেক সময় অনেকে দেখতো যে একটা মানে একদম বৃদ্ধ একটা মহিলা বা বুড়ির মতো একটা মহিলা ওখানে বসে মানে রাতের অন্ধকারে ওখানে মানে দোলনাতে দোলে, এরকম অনেকে দেখতো। আবার করিডোর দিয়ে অনেক কিছু হেঁটে যাওয়ার শব্দ পেত। আবার হঠাৎ করে ওই পেছনে যে জঙ্গল, সেই জঙ্গল থেকে কিছু একটা রুমের ভিতরে চলে আসতো, মানে ওই যে নাক ডাকার শব্দ যেটা একটু আগে আমরা শুনলাম, এরকম অনেক কিছু তারা ফিল করতো যারা থাকতো। এই জন্য যেটা হতো যে যখন সবাই ঘুরতে যেত ম্যাক্সিমাম সময় তারা একসাথে থাকার চেষ্টা করতো। মানে 5-6 জন হলে তারা দেখা যেত দুটা রুম নিয়ে একসাথে মোটামুটি শেয়ার করে থাকতো, কেননা রাতের অন্ধকারে মানে এই বাংলোগুলোতে বড় বড় রুমগুলোতে থাকতে ইন্ডিভিজুয়ালি খুব ভয় করতো। তো ওরা ফুল ফ্যামিলি সহকারে সেই বাংলোতে যায়, এবং ওরা প্রায় 4-5 দিন ওখানে থাকার পরে মানে ফার্স্টের দিকে এরকম ঘোরাঘুরি করার পর তেমন কিছুই পায় না,
মানে মোটামুটি বলতে চাই যে হতাশ হয়েই চলে আসে অবস্থা। হ্যাঁ, কিন্তু যখন তারা শেষ দিন চলে আসবে ঠিক সেই রাতে যেটা হয় যে আমাকে যে জুয়েল ভাই যে ঘটনাটা বলেছেন উনি বলেন যে আমি বাথরুম থেকে যখন আমার রুমে ফিরবো তখন করিডোরটা ক্রস করে যখন আমি আমার রুমের দিকে আসবো তখন খচমচ করে একটা শব্দ তার করিডোরে সে শুনতে পায়। এবং মানে তখন বিষয়টা এমন হয় যে সে আসলে জিনিসটাকে অতটা গুরুত্ব দেয় না, সে চিন্তা করে যে এগুলো আসলে কিছু না, হয়তো বা কুকুর বিড়াল কিছু একটা ঢুকে গেছে। তো সে শব্দটা যতই সে তার রুমের দিকে যাবে তখনই মনে হচ্ছে যে জিনিসটা তার খুব কাছাকাছি চলে আসবে, এরকম একটা কিছু, কোন একটা ক্রিচার মানে এরকম কিছু একটা হেঁটে আসতেছে এরকম কিছু। আচ্ছা, তো উনি যেটা করেন যে পাশের যে ওনার যে রুম সেই রুমের দরজাটা কাছে চলে যায় এবং তার সাথে সাথে দরজাটা একটু ফাঁক করার মতো মানে একটু ভেজানোর মতো করে মানে দেখার চেষ্টা করে যে কিছু আসে কিনা আসলে। এবং উনি যেটা দেখে যে ওই খচমচ করার যে শব্দটা সেটা আস্তে আস্তে করে সামনের দিকে আসছে, মানে তার মনে হচ্ছে যে তার করিডোর ক্রস করে তার রুম ক্রস করে সামনের দিকে চলে যাবে। তো উনি দেখে একটা সময় যে স্ক্রল করার মতো একটা কিছু একদম ঘুটঘুটে কালো অন্ধকারে কিছু একটা ক্রস করলো, জাস্ট তার রুমটা থেকে ক্রস করলো এবং রুমটা থেকে ক্রস করে সেটা আস্তে আস্তে বাম দিকে যে ওয়াল, যেটা ওয়ালের পিছনে চলে গেল এবং মানে ওখানেও করিডোর আছে, তো ওই জায়গাটা দেখা গেল না যে সেটা আসলে কোথায় গেল। সে আমাকে যেটা বললো যে আমি এরকম একটা জিনিস দেখেছি যে স্ক্রল করার মতো, এবং সেটা এমন একটা বিষয় যে এমন একটা জিনিস যে আমাদের হিউম্যান বডিটা যদি আমরা দুইটা হাত এবং দুইটা পা যদি কেটে ফেলি, জাস্ট মাথাটা থাকে এবং জাস্ট আমাদের বডিটা যদি থাকে, ভয়ঙ্কর। হ্যাঁ, মানে এরকম একটা স্ক্রল করার মতো একটা কিছু যদি ক্রস করে চলে যায়, এরকম কিছু একটা। তো তারপর উনি কিছুটা বিশ্বাস করেন যে আসলে এই বাংলোগুলাতে হয়তো বা কিছু জিন অথবা আশেপাশের কোনো একটা ক্রিচার বা কিছু একটা আছে আসলে, না হলে এগুলোর নাম ভূত বাংলো বা এরকম নামই বা কেন ডাকবে। এবং উনি তার প্রমাণও পেলেন হয়তো। হ্যাঁ, ওনারা এমনিও কিন্তু অনেকদিন মানে ওইখানে 4-5 দিন ছিল, কিন্তু এরকম কিছু হয়নি কিন্তু। আচ্ছা, এই ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ ফারনান, অনেকদিন পরে আপনি এসেছেন। আই ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড যে আপনি আসছেন এটা শোনার পর থেকেই, এন্ড আজকে ফাইনালি আপনি আসছেন এবং আপনি অলওয়েজ খুব চমৎকার ঘটনা আমাদের উপহার দেন বহুদিন ধরে। ফাইনাল কত বছর হলো আমাদের? তো আমি আসলে 2010 এর এক্স্যাক্টলি 7 বছর থেকে আসি। অনেক সময় পার হলো আসলে, অনেক সময় পার হলো, এবং আমরা চাইবো যে এখন আরেকটু রেগুলার যদি আসা যায় তাহলে। থ্যাংক ইউ সো মাচ ফারনান আসার জন্য, অনেক কষ্ট করে এন্ড এবং নিজে থেকে আসার জন্য আরো বেশি ভালো লেগেছে আমার কাছে, কারণ আমি বহুবার বলেছি ফারনানের সময় মেলে না, বহুবার বলেছি ফারনানের সময় মেলে না। হ্যাঁ, নো প্রবলেম, আলহামদুলিল্লাহ যে আপনার সমস্যা এখন দূর হয়েছে এবং আমরা আপনাকে রেগুলার পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব এখন সরাসরি একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবে। আমরা নতুন অতিথি নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Exclusively on FusionBD.com. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:19 শুনছেন সব সময় রেডিও ফুর্তি 1.2 FM। আমি রাসেল আছি সাথে, এবং আপনাদের অসংখ্য 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 মেসেজ আমরা দেখতে পাচ্ছি এবং সেই মেসেজগুলো আপনারা ফেসবুকে পাঠাচ্ছেন আমাদেরকে। আমাদের যে ভূত এফএম এর যে পেজটা রয়েছে সেটা লিঙ্কটা আমি একটু বলে দিই। ভূত এফএম আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। একটা ফুর্তির পেজ প্রথমে বললাম, তারপরে ভূত এফএমটা বললাম। আমি এখন বলবো আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আমাদের যে এখানে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনা যারা স্টোরি যারা বলবেন তারা তো বলবেনই, কিন্তু আপনারা অনেকেই লিখছেন আমাদের ফেসবুক পেজে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যেমন আমাদের ভূত এফএমের যে পেজটা রয়েছে সেই পেজে লিখছেন মেহেদি, এবং তিনি আমাদেরকে লিখেছেন যে
SMS স্টার্ট হবে কবে। আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি তাজুল আছেন আমাদের সঙ্গে, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখানে আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বদরুল আহমেদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মিনহাজ, এছাড়া আমাদের সঙ্গে আছেন নীল সাগর, আবারও তিনি ছবিটা আপলোড করেছেন, আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি। এছাড়া রবিউল ইসলাম আছি ভাই লিখেছেন এভাবে। সামিউল নিপুর আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। গোল্ডেন বয় মুন্না, আমরা সারা সপ্তাহ জুড়ে কিন্তু আপনাদের এই কমেন্টগুলো দেখতে পাই। সো খুব ভালো লাগে আপনাদের সাথে থাকতে পেরে এবং আপনাদের কমেন্টগুলো পড়তে পেরে। নাহিদ আমাদের সাথে আছেন, প্রথম ঘটনাটি দারুণ ছিল তিনি লিখেছেন। ফাহিম বিন হুমায়ুন আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে অনেক ভয়ঙ্কর স্টোরি আজকের স্টোরিগুলো। এন্ড আমরা কথা না বাড়িয়ে আবারও চলে যাচ্ছি ঘটনায়। আমাদের সাথে আমাদের প্রথম যে অতিথি, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপর আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। জি জি, আপনার নামটা আরেকবার বলতে হবে। আমার নাম মোহাম্মদ সোহান তারেক। জি, তো ভাই আমি এসেছি রায়েরবাগ, ঢাকা থেকে। তো ভাই এখন আমি যে স্টোরিটা আপনাদের কাছে শেয়ার করব, তো সেটা আমি কালেক্ট করেছি আমার বন্ধু সজলের কাছ থেকে। তো সজল গত বছর ডিসেম্বর মাসে চট্টগ্রাম যায় পুকুর বাড়িতে বেড়াতে। তো সে শাকিল ভাই ওর ছিল কাজিন, ফুফাতো ভাই। তো তিনি আগেই বলতেন যে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের প্যারানর্মাল ঘটনা হয়। তো সজল সেটা তো বিশ্বাস করতো না। তো যাই হোক, সেবার সে যখন যায়, তো বাড়িতে যখন পৌঁছায় সন্ধ্যার সময়, তো বাড়িতে ঢোকা মাত্র সে যেটা বললো যে একটা জিম জিম আওয়াজ অনুভব হচ্ছিল। তো তার ফুপুকে জিজ্ঞেস করলো যে ফুপু এরকম কেন হচ্ছে, কেমন যেন অস্বস্তি লাগছে আপনাদের বাড়িতে। তো সে বলল যে আসলে তুই এত দূর থেকে জার্নি করে এসেছিস, তাই তোর এমন লাগছে। তো তুই একটু রেস্ট নে, খাওয়া দাওয়া কর, তো ঠিক হয়ে যাবে সব। খাওয়া দাওয়া সেরে ঠিক রাত 8টা কি 8:30, তো সে সময় সে ছাদে যায় একটু রিফ্রেশমেন্টের জন্য। তো সিঁড়িতে ওঠা মাত্র সে অনুভব করলো যে কেমন যেন ঝড় অনুভব করছিল। তো সে ভাবলো হয়তো এখন বাইরে ঝড় হচ্ছে, তো ছাদে না যাওয়াই ভালো হবে। তো যাই হোক, সে সিঁড়ি থেকে নিচে নামলো ঘরে ঢুকতে যাবে, তো সে অনুভব করলো না ঝড় তো হচ্ছে না। তো ভাবলো যে হয়তো ঝড় হচ্ছে না, তো আমি ছাদে যাই। তো ছাদে গেল, সে মোবাইলে গেমস খেলছিল। হঠাৎ দেখলো ছাদের ঠিক কোনায় একটা ছেলে, মানে তার একদম ভয়াবহ একটা চেহারা, তো একদম রাগান্বিত চোখে তার দিকে তাকিয়েছিল। সে বলল যে ভাই একটু এদিকে আসো। তো সজল অপরিচিত ছেলে, তাই তার কাছে গেল না, তো কোনো কথাই বলছিল না। এর মধ্যে আবার শাকিল ছাদে এসে হাজির। তো যাই হোক, তো ওই ছেলেটা ডাকে সাড়া না দেওয়ায় ওই ছেলেটা এসে সজলকে একটা ধাক্কা মারে। তো শাকিল সজলকে মেঝে থেকে উঠায়। ওঠা মাত্র সে কাউকে দেখতে পেল না, ওই ছেলেকে দেখতে পায়নি আসলে। তো যাই হোক, তো তারা দুজন, শাকিল এবং সজল, তারা দুজন বাড়িওয়ালার কাছে কমপ্লেন করে। তো বাড়িওয়ালার নাম হচ্ছে অবেদুল সাহেব। তো তিনি সরাসরি সত্য কথা স্বীকার করেন যে তো তার সাথে এক চালকের শত্রুতা ছিল একটা জমি নিয়ে। ভাইয়া, তো জমিটা কিনতে না পারায় ওই লোক তাকে হুমকি দিয়েছিল যে আমি আপনার একটা ক্ষতি করব, আপনি কোনো শান্তি পাবেন না। তো যাই হোক, তো তার এই ঘটনার অনেকদিন পর হঠাৎ করে একটা ছেলে, তার নাম ছিল রানা। রানা হঠাৎ করে টাইফয়েড জ্বরে মারা যায়। তো বলে রাখি ভাইয়া, রানা তার বন্ধুদের সহ ওই বাড়িটিতে ফার্স্ট ফ্লোরে মেস ভাড়া করে থাকতেন আর কি। তো টাইফয়েড জ্বরে মারা যায়। তো এরপর তা দেখা যায় যে তাই সেই বাড়িতে ভাড়াটিয়ারা রানার মতো কাউকে দেখতো ছাদে বা বিভিন্ন ফ্লোরে। তো তো ওবায়দুল সাহেব ব্যাপারটা একজন মাওলানার সাথে মানে বোঝার চেষ্টা করেন। তো মাওলানা যখন বাড়িতে ঢোকেন, তো তিনি বাড়িটা অনেক ভালোভাবে দেখেন আসলে। তো তিনি যেটা দেখলেন, তিনি সাথে সাথে বলে দিলেন যেটা কোনো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা হতে পারে। তো তিনি বাড়ির ফার্স্ট ফ্লোর, ভাইয়া সেখানে সিঁড়ির ঠিক তলায় মানে সে তার 9টা তাবিজ পায়। আর উপরে যে ছাদের মানে পানির ট্যাঙ্কের নিচে সে আরো 4টা তাবিজ পায়। তো তারপরে তিনি মানে বাড়িটার চারদিকে বন্ধ করে দেন। তো এরপর কিন্তু পরে আর ঘটনা হয় না। তো যাই হোক, তো সজল ঘটনাটা শুনলো তার কাছ থেকে। তো সে যখন রুমে প্রবেশ করলো, তো সেই দিন তার যে 4 বছর বয়সী একটা ছোট ফুফাতো ভাই আছে, তো সে মানে বাচ্চা মানুষ, সে সেদিন প্রচন্ড কান্নাকাটি করছিল আর কি। মানে অনেকজন মানে 4-5 জন মিলেও তাকে কোনো মানে ধরে রাখতে পারছে না, এরকম অবস্থা। তো সেই ছোট বাচ্চাটি যে মানে তার ফুপাকে মানে এমন একটা আঁচড় দেয়
তো যার ফলে ওর ফুপার প্রায় 2 মিনিট ব্লিডিং হয়। তো যাই হোক, সে সেদিন রুমে যায়, সজল রুমে যায়, রুমে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সে ঘুমের সময় অনুভব করলো যে কেউ তার ঘাড়ে চেপে ধরেছে, মুখ এবং ঘাড় চেপে ধরেছে। কিন্তু সে ঘুম থেকে উঠে যায়। উঠে সে চিন্তা করলো যে আজকে আর ঘুম হবে না হয়তো। তো সে মোবাইলে ফেসবুক ইউজ করছিল। সে হঠাৎ দেখলো একটা ছোট বাচ্চা, সেটা হচ্ছে তার সেই 4 বছর বয়সী ফুফাতো ভাই। তো সে দেখে অবাক হলো, সে সাথে সাথে লাইট অন করলো, কিন্তু কাউকে দেখতে পায়নি। পরের দিন সকালে কিন্তু সে তার ফুফাকে জানায় যে মানে ও কি আসছিল, বাচ্চা মানুষ আমার রুমে? না, সে তো আসেনি, তো রুম তো দরজা তো আটকানোই ছিল। তো যাই হোক, সে ঠিক করলো যে পরের দিন চলে যাবে। তো মানে পরের দিন চলে যাবে, কিন্তু সেদিন আর একটা ঘটনা ঘটে। তোর নাসিল ভাইয়া, ঘটনা হচ্ছে সজল, সে তার যে মনে ছিল না যে গতদিন এই একটা ঘটনা ঘটেছিল। সে আবার ছাদে যায়, ছাদে যাওয়া মাত্র সে আবার দেখে সেই ছেলেটা, ওই যে রানা, যে টাইফয়েড জ্বরে আগেই মারা গিয়েছিল। তো এটা দেখে সে তাড়াতাড়ি মানে নিচে চলে আসে। তো নিচে চলে আসার পর সে ঘরে ঘুমানোর চেষ্টা করে সেদিন রাতে বেলা। তো সেদিন যেটা সে অনুভব করলো, ব্যাস সেটা হচ্ছে সে ওয়াশরুমে মানে কোন একটা কাঁচ ভাঙার আওয়াজ পেত। মানে মানে তার মনে হয় যে কাঁচ ভেঙে পড়ছে। তো সে মানে মানে দরজা ওপেন করে, দেখে না আসলে কোনো এরকম কিছু হচ্ছে না। তো সেদিন তারপরের দিন যখন সজল চলে আসে বাড়িতে, তো তার সাথে কিন্তু এই অদ্ভুত ধরনের ঘটনা ঘটতেই থাকে। যেমন তার মানে আগে যেরকমটা ছিল, তার হঠাৎ বোবায় ধরতো, আর স্লিপ ওয়াকিং সমস্যাটা দেখা যেত। তো বাড়ির লোকেরা মানে এই ব্যাপারগুলো খেয়াল করতেন। তো তার যে সজলের যে বাবা, তো তিনি একজন কবিরাজের সাথে পরামর্শ করার চেষ্টা করেন, কারণ এই ধরনের ঘটনা তো আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা হয় না। তো যাই হোক, সে কবিরাজের কাছে যায়। তো কবিরাজ প্রথমে তার পুরো ঘটনা শুনে যে তার ফুল বাড়িতে কি কি হয়েছিল, সে একদম ভালোভাবে বলে। তো কবিরাজ যেটা বলল যে হ্যাঁ, ওই বাড়িতে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, এটা সত্য, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের যে একটা মানে ছোঁয়া যেটা বলে, মানে সে কোনোভাবে সজল কোনোভাবে ওই বাড়িতে ব্ল্যাক ম্যাজিকের আওতায় চলে এসেছিল। তো যার কারণে তার সাথে এই ধরনের ঘটনা ঘটতো, আর পরে তার সাথে আর ঘটনা ঘটেনি। ধন্যবাদ আসল ভাই, আমার এই ছিল ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে যদি সম্ভব হয় তাহলে ফিরে আসবো। আমরা একটা ফোন কলে যাবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে যদি সম্ভব হয়। ইন দ্য মিন টাইম আমরা আমাদের যে রেডি ফুর্তির যে ফ্যান পেজ রয়েছে সেখান থেকে আমরা কিছু কমেন্ট পড়ছি আপনাদের। আমি দেখতে পাচ্ছি যে আসলে আমি বরিশাল থেকে শুনছি, লিখেছেন সাব্বির, এছাড়াও জলি আরিফ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। সাগর আছেন আমাদের সঙ্গে আছেন ML মুমিন, এছাড়া আমাদের সঙ্গে আছেন জিসান খান, এছাড়াও শারমিন আক্তার বন্যা আমাদের সঙ্গে আছেন, এবং তিনি তাপসী রাবেয়া হল রাজশাহী ইউনিভার্সিটি শুনছেন, এবং তিনি বলছেন যে I never try to hear Bhutatam. I just can take it. এবং অনেকেই আমাকে এটা বলেছেন যে অনেক তারা এটা জাস্ট নিতে পারেন না। তো আপনিও ইউ আর ওয়ান অফ দেম, এবং আশা করছি যে আচ্ছা তিনি বলছেন যে তারপরে থ্যাঙ্কস জানিয়েছেন। তো সো কিপ লিসনিং। আমার মনে হয় যে আস্তে আস্তে দেখেন না যে অনেকেই শুনছেন এবং অনেকে এখন বলছেন যে আর ভয় লাগে না। সো আপনিও ইউজড টু হয়ে যাবেন। তো আমার মনে হয় যে শুনতে পারেন চাইলে, বাট ইউ আর ওয়ান অফ দেম যারা হচ্ছে এরকম মানে জাস্ট ভয় পায় আর কি, এবং জাস্ট শুনতে বন্ধ করে দেয়। তো যাই হোক, আমাদের সাথে এছাড়াও সোহা আছেন, আকরাম হোসেন আছেন আমাদের সঙ্গে, তামিম আনাম আছেন আমাদের সঙ্গে আছেন মিনার রহমান সাব্বির সহ আরো অনেকে। তো যাই হোক, আমরা একটা ফোন কল নিচ্ছি এবং আমাদের এই ফোন কলটা অবশ্যই অনেক দূর থেকে এসছে। সো আমরা কথা বলবো এখন মায়েশা জাকির সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন। তো আপনি কোথায় থাকেন? আপনার যদি অ্যাড্রেসটা আমাকে একটু বলতেন। আচ্ছা, আমি টরন্টো থাকি। আমার মনে হয় গত এপিসোডে আর্কের যে সিঙ্গার ছিলেন টুলু, উনি যেখানে ছিলেন আমি সেই লোকেশন থেকেই বলছি, আমি সেই এরিয়াতেই থাকি। ওকে, সো আমরা শুনলাম যে আপনার কাছে কিছু ঘটনাও আছে, তো আমরা ছোট্ট করে একটা ঘটনা শুনে ফেলতে পারি নাকি? আসলে
সাথে এটা খুবই ছোট একটা ঘটনা। আমার ফ্রেন্ডের সাথে হয়েছে এটা। আমার ফ্রেন্ডের আগে থেকেই মানে ছোটবেলা থেকেই কিছু জিনের উপদ্রব ছিল। তো ওরা যখন বাসা চেঞ্জ করে ওরা খুব পুরোনো একটা বাড়িতে যায়। ওটার দাম অনেক কম ছিল, এন্ড তাছাড়া বাসাটা অনেক বড় ছিল জন্য ওরা কিনে ফেলে। কিন্তু তারপরে ওরা যখন নতুন বাসায় যাবে সেখানে প্যাকিং গুলো ওরা করে, পরবর্তীকালে সেই মানে জিনিসগুলো ওরা খুঁজে পায় না। অ্যান্ড বেসিক্যালি সেগুলো ছিল সব শাইনি থিংস, ফর এক্সাম্পল চামচ, ছোটখাটো জুয়েলারি, এগুলো তারা খুঁজে পায় না। কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে সব আনএক্সপেক্টেড এরিয়াতে ওগুলো পাচ্ছে, যেমন চেয়ারের নিচে বা সোফার নিচে বা আলমিরার নিচে শাইনি চামচ খুঁজে পেয়েছে। বাট এটা কে করবে তাদের বাসায়? তাদের বাসায় তো ছোট কোনো বাচ্চাও নেই। তো এ ধরনের সব অকওয়ার্ড জিনিস ওদের বাসায় হতেই থাকে এবং ওরা কাইন্ড অফ ইউজড টু। আচ্ছা, এবং এটা রেগুলার হয়ে যাচ্ছে? এটা রেগুলার হয়ে যাচ্ছে এবং আমিও ওদের বাসায় গিয়েছি এবং খুটখাট কিছু শব্দ শুনেছি এবং আমাকে মানে জি ওদের নিচতলা থেকে শব্দ বের হয়, কিন্তু এটা এরকম না যে পুরোনো কাঠ বা দরজা তোলার শব্দ। এটা মানে আপনাকে ফোর্স দিয়ে শব্দটা করতে হবে, এক ধরনের রিদমিক সাউন্ড, লাইক নক নক করা এই ধরনের। এন্ড আমার ফ্রেন্ড বলে যে কিছু শুনেছো, এন্ড দেন তারপর তো আমি ভয়ে স্থির হয়ে যায়। তারপর বলে যে চিন্তা করো না, এটা খুবই নর্মাল, ওরা কিছু করবে না। মানে ওরা খুবই নর্মাল এসবের সাথে। মানে তার মানে তারা খুব মানে ওনারা খুবই ব্যাপারটাকে খুবই ইজিলি নেন এখন, এতটা ইউজ টু হয়ে গেছেন ব্যাপারটার সাথে, একদম ডাল ভাত হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই বিকাল বেলায় সময় নষ্ট করলাম এন্ড সমস্যা নেই, এন্ড ইটস মাই অনার। এবং আমি ভূত FM খুবই পছন্দ করি। আমি শাউট আউট করবো গৌরব কুণ্ডুকে, ও বাংলাদেশ থেকে আপনাদের শো রেগুলার শুনে খুব পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কথা হচ্ছে আমাদের মায়েশার সাথে। মায়েশা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আমি আবির ফ্রম উত্তরা নারায়ণগঞ্জ। জি, আমি আজ যে স্টোরিটা বলবো সেটা আমার পাশের এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা। 2010-এ তো আমি যার সাথে ঘটনা ঘটেছিল এটা তার ওয়াইফের কাছ থেকে কালেক্ট করা। জি, তুমি সরাসরি ঘটনা যাই। জি প্লিজ। যার সাথে ঘটনা ঘটেছিল তার নাম আশরাফ। উনি একটা ছোটখাটো জব করতেন নারায়ণগঞ্জে। তো উনি আমাদের এরিয়াটা বলে দিই, এরিয়াটা হচ্ছে লামাপাড়া। তো এরিয়াটা একটু চিপা চাপা টাইপের, আর আশেপাশে জায়গাগুলো একটু অন্ধকার। তো উনি কাজে যেতেন সকাল 7টা থেকে মাঝে মাঝে 12টার উপরে 1টা-2টা বাজতো। তো ঠিক একই সময় একদিন উনি কাজ শেষে 1টা বা 1:30 এমন সময় বাসায় ফিরছিলেন। তো উনি যখন ওনার বাসা থেকে 1 কিলোমিটার দূরে, তখন উনি জাস্ট একটা চিপা গলিতে আসছিলেন। টার্ন করার সময় উনি খেয়াল করলেন যে একটা কালো বিড়াল ওনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। জাস্ট হেঁটে যাচ্ছে না, মনে হচ্ছে কেউ সেই বিড়ালটাকে গলায় দড়ি দিয়ে টেনে হিঁচড়ে তার সামনে এনে রেখেছে। আচ্ছা। তো উনি এতটা একটু অবাক হলেন, বাট বিস্মিত হলেন না। কিন্তু উনি খেয়াল করলেন যে বিড়ালটা একটু অদ্ভুত টাইপের, চোখটা হলুদ বর্ণের, একটু অতিরিক্তই। তো উনি কয়েকটা ধমক দিলেন বিড়ালকে। তো বিড়ালটা ধমক দেওয়ার পর বিড়ালটা ওখানে সরছে না, ওনার দিকে একদিনে তাকিয়ে আছে। তো উনি রাগের মাথায় এক পর্যায়ে একটা ঢিল দেন, একটা ইট নিয়ে ছোট একটা। তো তৎক্ষণাৎ বিড়ালটি আওয়াজ করে ওখানে চলে যায়। ঘটনা এখানে শেষ না, উনি যখন আরো 20-30 কদম সামনে যায়, উনি আবারও দেখেন বিড়ালটা উনি আবার তার সামনে এসেছে এবং কে জানে বিড়ালটাকে মানে টেনে এসে সামনে এনে রেখেছে। তো এবার তিনি একটু অবাক হয়ে একটু ভয় পেয়ে যান। তো উনি বলছে, দেখ তুই যেই হোস না কেন আমার সামনে থেকে চলে যা। তো উনি বারবার একই কথা বলার পর বিড়ালটা যাচ্ছে না, ওনার সামনে দিয়ে এখন দাঁড়িয়ে আছে। এখন তিনি নিজেকে স্থির রেখে রাগের স্বরে একটা অনেক লাথি মারে বিড়ালটাকে। আচ্ছা। তো বিড়ালটা ছিটকে যে একটা সাইডে পড়ে যায়। পড়ে যায় বলতে মানে সাইডে একটা ড্রেন ছিল, ড্রেনের সাইডে পড়ে যায়। তো অন্ধকার বিড়ালটাকে দেখা যায় না। তো উনি ব্যাপারটাকে সিম্পল ভাবে নিল। উনি বাসায় গেল, বাসায় গিয়ে ওনার ওয়াইফকে সব খুলে বললো। তো ওনার ওয়াইফ এটা সিম্পল ভাবে নিল। উনি বাসায় গিয়ে ফ্রেশ হলো, হয়ে
খাওয়া দাওয়া করে যে ঘুমাবে, ঘুমানোর কিছুক্ষণ আগে উনি খেয়াল করলো যে ওনার ডান পাটা, যে পাটা দিয়ে উনি সে বেলটাকে লাথি মেরেছিল, সে পাটা একটু ব্যথা অনুভব করছে। ক্রমশ ঘন্টার পর ব্যথাটা বেড়ে চলেছে। তো ওনার ওয়াইফ বললো যে তুমি ঘুমিয়ে পড়ো, ব্যথা সেরে যাবে। তো সকাল হওয়ার পর ওনার শরীর প্রচন্ড জ্বর আসে এবং ডান পাটা পুরাটাই অবশ হয়ে যায়। উনি ওই দিনে অফিসে যায়নি। তো সময় যেতে যেতে উনি দেখছেন যে উনি কোমরের নিচ থেকে প্রায় পুরোটাই প্যারালাইসের মতন অবস্থা। উনি আর হাঁটাচলা করতে পারছেন এবং প্রায় উনি বাক প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, কথা বলতে পারছেন। উনি তখন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটালে যায়, কিছুদিন ট্রিটমেন্ট করে 1 সপ্তাহের মতন। তারপরে তিনি ভালো হচ্ছেন না। এরকম ট্রিটমেন্ট করতে 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 তো কোনো ওষুধ তাকে ধরছে না, তিনি আর সুস্থ হচ্ছেন না। এক পর্যায়ে তিনি 12 বা 13 দিন পর মারা যায়। উনি ওয়াইফ এখনো এটার ব্যাখ্যা পেল না যে ওই দিন এমন কি ঘটেছিল ওনার সাথে, যার জন্য উনি ওনার ওয়াইফ থেকে যখন আমি হিস্ট্রিটা নিচ্ছিলাম, ওনার ওয়াইফ তখন বলতে চাচ্ছিল না। এমনকি যে তিনি একটু ভয় ভয় একটু ফিল করছিল, যার কারণে ওনার বলার কোনো ইচ্ছে ছিল না। আমি জোর করেই ওনার থেকে ঘটনা কালেক্ট করেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। Root FM, the night comes alive with Gramophone. Yes, night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আমরা 7 বছর পার করে ফেলেছি এভাবে আপনাদের সাথে ঘটনা শুনিয়ে এবং আপনারা ঘটনা পাঠিয়ে। আমার কাছে এখন আজকের শেষ ঘটনাটি রয়েছে। এটা একটা ইমেল, যে ইমেলটি আমি পড়তে চাই, আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, মাসুম ভাই এবং অল দ্য লিসনার্স অফ বুথ এফএম। আমি ফাহাদ, অকল্যান্ড থেকে। তেমনি বেশ কিছু ইংরেজি ওয়ার্ড ছিল, সেগুলোকে বাংলা করেছি আমরা। আজ আমি শেয়ার করব অকল্যান্ডের কার্লাইল হাউস নামে একটি হন্টেড হাউসের কথা। চারপাশে মস আর আগাছায় ভরা খয়েরি রঙের একটি পুরনো বিল্ডিং, 100 বছরের পুরনো কাঠের দরজা আর উঁচু জানালা দেখে গা ছমছম করে। স্টার্টিং এর লোকেশন সম্পর্কে একটু বলে নেই। এটা 84 রিচমন্ড রোড, গ্রে লিন, অকল্যান্ড। বাড়িটা একটি নিষিদ্ধ বাড়ি। বাড়িটা বানানো হয়েছিল 1882 সালে এতিম বাচ্চাদের বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়ার জন্য। আজ পর্যন্ত এই বাড়িটা অনেক মিথ প্রচলিত আছে। আর এটা শুরু হয় 1912 সালে, যখন এই বাড়িটাতে আগুন লাগে আর ধোঁয়ায় আটকে পড়ে দম বন্ধ হয়ে মারা যায় 43 জন মানুষ। এরপর বাড়িটা আবার নির্মাণ করা হয় আর গভর্নমেন্ট তত্ত্বাবধানে ভাড়া দেয়া হয়, কিন্তু যারাই আসে কেউ বেশি দিন থাকতে পারেনি। এর কারণ নানা রকম ভৌতিক ঘটনা। এর মধ্যে রয়েছে বাচ্চাদের ছায়া দেখে দেখা, পুড়ে যাওয়া মানুষের শরীর, এসব। ইভেন এখন রাতে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় শিশুদের আর্তনাদ শোনা যায়, এবং অনেকেই এই বাড়ির বাইরে থেকে রাতে ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে জ্বলন্ত চোখ দেখতে পায়। এগুলো সব কমন ঘটনার মধ্যে পড়ে, এবং ওই বাড়ির এসব প্যারানরমাল কার্যকলাপের জন্য ফুল অকল্যান্ডে ল্যান্ড অ্যান্ড হাউসের দাম অনেক বেশি থাকার পরেও এই জায়গায় এখনো দাম অনেক কম, এবং খুব না পারলে কেউ অধিকটা চায় না। আমি ঘটনাটি কালেক্ট করেছি নাটালি মিশেল নামে একজন লেখিকার কাছ থেকে। সে ঠান্ডা চুপচাপ পরিবেশে লেখালেখির জন্যই 2 মাসের জন্য বাড়িটা ভাড়া নিয়েছিলেন তিনি, এবং নিজেই অনেক কিছু প্রত্যক্ষ করেছেন। তার মতো করে আমি বলছি। আমি ভূতপ্রেত বিশ্বাস করি না। বাড়িটিতে শিফট হওয়ার দ্বিতীয় রাতে আমি সব শেষ করে বিছানায় যাই 12টার দিকে। আর রাতে আমি এমন কিছু একটা শব্দ শুনতে পাই যেটা ঠিক ভালো লাগার মতো না। আমি শুনতে পাই কিছু মানুষ আর্তনাদ করছে আর চিৎকার করে সাহায্য চাইছে। এটা এত জোরে হচ্ছিল, আমি লাইট অন করি আর সব নরমাল হয়ে যায়। মনে হয় এটা যেন একটা হ্যালুসিনেশন। এভাবে রাত পার হয়ে যায়। একদিন সন্ধ্যায় আমি হল রুমে বসেছিলাম আর রেডিও শুনছিলাম।
হঠাৎ মনে হলো ইলেকট্রিসিটি ডিসকানেক্টেড হয়ে গেছে, which was completely a matter like alien on the planet. আমি কেন যেন উঠে না গিয়ে বসেছিলাম। হলের ভেতর কিছুটা টানা হ্যাঁচার আওয়াজ পাওয়া গেল। হঠাৎ হলের ভেতরে একটা তীব্র বাতাস পেলাম। বাতাস এতটাই তীব্র যে বাড়ির দেয়াল পর্যন্ত কাঁপছিল। আমি একটা ভূমিকম্প ভেবে তাড়াতাড়ি বাসা থেকে বের হতে পারি এবং বের হওয়ার সময় কিছু একটা সাথে হোঁচট খেয়ে পড়ে যাই এবং দেখতে পাই একটা বাচ্চার জুতা। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি সিঁড়িতে একটা ছোট বাচ্চার ছায়া দেখতে পাই এবং তার পাশে লেখা চিলড্রেন্স হোম 1910 আর তার উপরে ল্যাটিন ওয়ার্ডে লেখা টিও ইউভান্তে, যার মানে হচ্ছে হেল্প অফ গড। ডিও ইউভান্তে সম্ভবত এরকমই হবে উচ্চারণটা, হেল্প অফ গড। জীবনে প্রথমবারের মতো আমি এতটা ভয় পেয়ে যাই। চোখের সামনে সব অন্ধকার দেখি আর এরপরই আমি সেন্সলেস হয়ে যাই। প্রায় 10টার দিকে আমার ঘুম ভাঙে আর নিজেকে সিঁড়ির পাশে আবিষ্কার করি। রাতের ঘটনা সব মনে পড়ে যায়, কিন্তু নিজেকে প্রবোধ দেই না। এটা কিছু না, জাস্ট ভূমিকম্প। এরপর বাইরে এসে খবর নিতে চেষ্টা করি যে কাল কোনো ভূমিকম্প হয়েছিল কিনা, কিন্তু জানতে পারি এমন কিছু হয়নি। আমি খুব ভয় পেয়ে যাই এবং আমার এক ফ্রেন্ডকে আমার সাথে থাকার জন্য রিকোয়েস্ট করি, সে রাজি হয়। সে আসার পর ওই দিন আমরা দুজন বেশ কিছু ব্যাপার শিকার হই। আমার ফ্রেন্ড টয়লেটে যাওয়ার সময় একটা গ্লাসের সাথে লেগে তার শার্ট ছিঁড়ে যায়। যদিও এটা নর্মালি হয়, কিন্তু পরবর্তীতে টয়লেটের দরজা খুলতে যায় যখন আমি, তখন সেটা অটোমেটিক খুলে যায়। আমি ভাবলাম এটা হয়তো বাতাসে খুলে গেছে। ওই দিন দুপুরে আমরা দুজন ঘুম দেই এবং সন্ধ্যার আগে জেগে উঠি, কিন্তু উঠে দুজনে যা দেখি তা কেউ কখনো এক্সপেক্ট করবে না। আমরা নিজেদের পুরা বাড়ির ভেতর আবিষ্কার করলাম। আমাদের শোয়ার বালিশ, ম্যাট্রেস সব পুরনো, ময়লায় ভরা, এবং আমি উঠি সবকিছু মনে হচ্ছিল গোলক ধাঁধার মতো। আমরা কিছুই বুঝতে পারি না। আমরা যখন হাঁটছিলাম সব এলোমেলো, কিছু বুঝে ওঠার উপায় নাই। তারপর হঠাৎ একটা জিনিস দেখে দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। সেটা হলো একটা পুতুল, যার পুরো বডি বিচ্ছিন্নভাবে এক এক জায়গায় পড়া। তারপর আমার বান্ধবীর পা পড়ে একটা হাফ মেলানো পাজলের ওপর। আমরা ওই সময় শুনতে পাই একটা বাচ্চা কণ্ঠে চাপা সুরে কেউ বলছে, ডোন্ট স্টে। আর তারপর ল্যাডার কেসে পায়ের আওয়াজ পাই। আমরা দুজনই দিকবিদিক হয়ে দৌড় দেই। তারপর বাসার বাইরে এসে সেন্স হারাই। তারপর আশেপাশের লোকেরা হয়তো আমাদের হসপিটালাইজড করে এবং পরদিন সকালেই নিজেদের আবিষ্কার করি হসপিটালের বেডে। আমরা দুজনই প্রচন্ড জ্বরে 15 দিন সাফার করি। তারপর সুস্থ হওয়ার পর ওই বাড়ির ঘটনা সম্পূর্ণ জানতে পারি। তারপর থেকে আমরা দুজনেই পারতপক্ষে ওই এলাকায় আশেপাশে আর যাই না। এই ঘটনাটি আজ পর্যন্ত বহু ডেভেলপার রিনিউ করতে গিয়েছে, কিন্তু কেউই সাকসেসফুল হয়নি। অজ্ঞাত কারণে সবাই প্রজেক্ট গুটিয়ে নিয়েছে। এই ছিল আমার কালেক্ট করা ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। গুড নাইট। তো এই ঘটনাটা আমি পড়লাম এবং আজকের মতো আমি আর কোনো ঘটনায় যাচ্ছি না। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমার সঙ্গে থাকার জন্য। যাওয়ার আগে আরো একবার জানিয়ে দিই যে আমরা ভূত এফএম তৃতীয়বারের মতো বলছি যে আমরা 3 ঘন্টা করার প্ল্যান করছি আগামী শুক্রবার। কারণ ওই দিন আপনারা সবাই রাস্তায় থাকবেন, ম্যাক্সিমাম মানুষজন, অথবা গ্রামের বাড়িতে থাকবেন। যারা যাচ্ছেন তারা প্রচুর পরিমাণে ঘটনা নিয়ে ফেরত আসবেন এবং ঘটনা ইমেল করবেন আমাকে অবশ্যই। আর যেখানেই যান আমাদেরকে রেডিও ফুর্তির সাথে থাকবেন, সেটা টিউন ইন করুন আমাদেরকে, আর অ্যাপ দিয়ে শুনুন, সেটা ইটস আপ টু ইউ, বাট আমাদেরকে শুনবেন আশা করব।
আমাদের এই জন্য যেহেতু 3 ঘন্টা শো, আমরা চাই আপনাদের কাছ থেকে প্রচুর 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 ঘটনা। সেই জন্য আপনাদের যেটা করতে হবে, ঘটনা লিখে পাঠাতে হবে আমাদেরকে। লিখে পাঠাতে হবে কোথায়? লিখে পাঠাতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস কি? আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনার ঘটনা আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা রিসেন্টলি আমাদের আমাদের এই শোকের মাসটা আমাদের আসলে অনেক শোকবহ হচ্ছে, তাই না? আমরা আমাদের নায়ক রাজ্জাককে হারালাম। আমাদের পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক মানুষ বন্যা কবলিত, এবং আমরা যেভাবে পারি, আমরা জানি যে আমরা যেখানে যেভাবে কষ্ট করছেন না কেন, আমার কাছে মনে হয় যে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত, যে কোনো ভাবে হোক, এবং মনে করবেন না যে আপনি সাহায্য করলেন। এইটা আপনার কিন্তু রেসপন্সিবিলিটি, এটা দায়িত্ব, আমাদের সবার এটা দায়িত্ব। এবং আমরা সবাই সবসময় ভাবি যে অন্য কেউ আমার হয়ে করে দিবে, অন্য কেউ কাজটা করবে, সেই ভেবে হয়তো কাজটা করি না। বাট আমরা আমাদের নিজেদের দায়িত্বটুকু পালন করি, দেখব যে আমরা সবাই অনেক ভালো আছি। অনেক সুন্দর একটা দেশ আমাদের এই বাংলাদেশ, এবং সেই দেশের প্রত্যেকটি আশা প্রত্যাশা পূরণ হয়েছে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার, ঈদের ঠিক আগের দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা একটু এই যে থাকে না যে বন্যার সম্ভাবনা রয়েছে, এরকম জায়গায় আছেন, তারা নিরাপদে থাকবেন। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আজকের মতো এখানেই শেষ করছি।